একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ। পিদিম জ্বালা সাঁঝের বেলা, শান বাঁধানো ঘাটে, গল্প কথা পানসি ভিড়ে, রূপ কাহিনীর বাটে। পিদিম জ্বালা সাঁঝের বেলা, শান বাঁধানো ঘাটে, গল্প কথা পানসি ভিড়ে, রূপ কাহিনীর বাটে। মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ। স্বাধীনতা, তুমি এসেছো ফিরে কোটি জনতার হৃদয়ে মাঝে, গৌরব গাথা হয়ে সকাল সন্ধ্যা সাজে। লাল সবুজে বিজয় নিশান দিয়ে মুক্তির সাথে থাকো মন জুড়ে। স্বাধীনতা তুমি রঙিন মলাটের মোড়কে এক কবিতার পাতা, ৭১-এর ইতিহাসের পূর্বে যারা ছিল প্রতি পাতা। যখন ফিরে আসে বিজয়ের গানের তালে, পাখিরা সুর করে নাচে ডালে। স্বাধীনতা তুমি মাঠে সোনার ফসল, শাপলা ফোটা বিল, ঝিলের জারে পূর্ব কিরণ থেকে ভেসে আসে। সীমাহীন দিগন্তে উড়ন্ত এক আঁচল, ওই আকাশে গভীর গাঢ় শব্দ হয়েছে নীল। স্বাধীনতা তুমি শিশুর মুখের মিষ্টি ঝরা মধুর হাসি, ইচ্ছে করে তোমার বুকে আবার ফিরে আসি। অমাবস্যার রাতে জ্যোৎস্না জ্বালা আলো, জ্যোৎস্না ঢেলে মুছে দেয় মনের সকল কালো। স্বাধীনতা তুমি আমার ব্যক্তির অদৃষ্টের পরাধীনতা, বলতে না পারা অব্যক্ত যত বাসনা। আমাকে একটি আশ্বাস দাও,
দূর বিন্যাসী। আমি রক্ত মাখা থেকে এই বাংলায় বারবার ফিরে ফিরে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাদের দেখছেন এবং পরে যারা আমাদের সাথে যুক্ত হবেন, সকলকে সবান্ধবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমাদের ইউকে অনলাইন টিভি সময় কথা অনুষ্ঠানে। আমাদের সাপ্তাহিক আয়োজন সময় কথা, কিন্তু দেশ এবং পরিস্থিতি পরিবেশের উপর ভিত্তি করে আমরা আজ আবার যুক্ত হয়েছি। আজ আমাদের এই সময় কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই লকডাউন প্রসঙ্গে একটি বিশেষ প্রোগ্রামে। আপনারা ইউকে বাংলা অনলাইন টিভি সময় কথা অনুষ্ঠানটি একযোগে দেখতে পাবেন আমাদের ফেসবুক লাইভ থেকে। প্রিয় বন্ধুগণ, আপনারা যেখানে আছেন আপনারা আমাদের ফেসবুকটিকে শেয়ার করে দেন যেন সবাই আমাদের ফেসবুকে শরীক হতে পারে এবং এই প্রোগ্রামটি একসাথে সবাই দেখতে পারে। এছাড়াও আমরা এই প্রোগ্রামটি দেখতে পারি ইউটিউব এবং টুইটারের মাধ্যমে। ইউটিউবে ইউকে বাংলা অনলাইন টিভি লিখে সাবস্ক্রাইব করলে আপনারা এই প্রোগ্রামটি আবার পুনরায় দেখতে পাবেন। আজ আমাদের সময় কথার 14তম পর্ব। হাঁটি করে আজ আমরা অনেক দূরে চলে এসেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের মাঝে সময় কথার অতিথি হয়ে এসেছেন দেশের বিদেশের এবং সুপরিচিত আলোচিত গুণীজনেরা। এক এক করে আমি তাদের সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি প্রকাশক ভিন্নমাত্রা প্রকাশনীর মোহাম্মদ মাসুম বিল্লাহ। সুস্বাগতম মাসুম বিল্লাহ সাহেব আমাদের সময় কথা অনুষ্ঠান। কেমন আছেন আপনি? তারপরে আছেন আমাদের সাথে সহ সম্পাদক মাসিক ভিন্নমাত্রা এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং একজন সমাজকর্মী, মানবাধিকার কর্মী মাহমুদুল হাসান ভাইকে আমাদের স্বাগত জানাচ্ছি সময় কথা অনুষ্ঠানে। মাহমুদ ভাই এখনো আমাদের সাথে জয়েন হন না, উনি যখন আসবে তখন পরিচয় করে দিব। আমাদের সাথে আরো আজকে যুক্ত হয়েছেন গণমাধ্যম কর্মী, সাংগঠনিক এবং চেয়ারপারসন কার্জন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এস রহমান রাসেল। সুস্বাগতম এস রহমান রাসেলকে আমাদের সময় কথা অনুষ্ঠান থেকে। রাসেল ভাই আমাদের সাথে এখন পর্যন্ত সংযুক্ত হন নাই, উনি আসতেছেন, উনি আসলে পরে ওনাকে পরিচয় করে দেওয়া হবে। আমরা জানি এখন পৃথিবী চলছে এক বৈরী পরিবেশে। পৃথিবীর সব জায়গাতেই লকডাউন চলছে। সে লকডাউনটা যথারীতি আমাদের বাংলাদেশেও প্রভাব পড়েছে। আমরা জানি লকডাউনটা সাধারণত আমরা জানি যে করোনা ভাইরাসটা প্রাদুর্ভাব হয় শীতের মাধ্যমে, এরকম আমরা শুনেছিলাম প্রথম দিকে। গত বছর যখন আমাদের মার্চ এপ্রিলে এই লকডাউনটা দেওয়া হয়েছিল তখন আমাদের দেশের প্রত্যেকটা মানুষ বলেছিল যে শীতের সময় নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই লকডাউনটা আমাদের প্রভাব পড়বে এবং তখন আমাদের সাধারণত অনেকে আমাদের উপর প্রভাব বিস্তার করবে, এরকম একটা আমাদের ভিতরে চিন্তাধারা ছিল। কিন্তু আমরা না, সেটা দেখিনি। দেখতে পাচ্ছি যে জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আমরা যথেষ্ট সুস্থ ছিলাম এবং আমাদের বাংলাদেশে সেই প্রভাবটা তেমন পড়েনি, ভাইরাসটা সেভাবে আমাদেরকে আক্রমণ করতে পারেনি। কিন্তু এখন এই মার্চ মাসে এই ভ্যাপসা একটা গরমের মধ্যে এই ভাইরাসটা আমাদের এত বেশি আমাদের উপর প্রভাব পড়তেছে যে যার ফলে আমরা এই ভাইরাসের কারণে আমরা আমাদের দেশে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আমাদের এক এক করে
আক্রমণের ভাইরাস আক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আমাদের সমস্ত হসপিটালগুলোকে আমাদের সরকারিভাবে বলা হচ্ছে যে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য, যেন প্রত্যেকটা পেশেন্ট, প্রত্যেকটা রোগী তার নির্দিষ্ট সেবাটা পেয়ে থাকে। বিশেষ ব্যবস্থার জন্য বিশেষভাবে বলা হচ্ছে সরকারিভাবে। সেই দিকে আমরা দৃষ্টি দিলে দেখতে পাচ্ছি প্রতিদিন আমাদের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং মৃত্যুর হারও ক্রমান্বয়ে বাড়ছে। এই ক্রমান্বয়ে বাড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি আজ সোমবার থেকে 5ই এপ্রিল থেকে আবার লকডাউন শুরু হয়েছে। আমাদের 1 সপ্তাহের জন্য লকডাউন দিয়েছে। আজকের বিশেষ অনুষ্ঠানটি আমরা সেই লকডাউনের উপর ভিত্তি করেই সাজানো হয়েছে। যে আমাদের সাথে যারা আছে তারা হচ্ছেন একজন সাংবাদিক, একজন আছেন প্রকাশক, আরেকজন আছে আমাদের মানবাধিকার কর্মী এবং বিজনেসম্যান। আমরা জানবো যে দেশ এবং জাতির অবস্থা এখন কিরকম, আমরা তাদের কাছ থেকে তাদের মূল্যবান মতামত জানবো এবং তাদের নিজস্ব চিন্তাধারাটা আমাদের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং দেশটা কিভাবে চলবে এবং কিভাবে আমরা সতর্ক থাকবো, করোনা মুক্ত থাকবো, সেই ধরনের টিপ যদি ওনারা আমাদেরকে দেয় সেই চেষ্টা আমরা করব। কিন্তু আমাদের সাথে আমরা ইউকে বাংলা অনলাইন টিভিতে আমি বাংলাদেশ থেকে আছি, আমি জেসমিন নূর প্রিয়াঙ্কা, এবং আমার সাথে আছে ইউকে থেকে আমাদের আতাউর রহমান আতা। আমাদের সাথে আরো একজন আছে আমাদের বাংলাদেশ থেকে, জনাব মহিবুর রহমান। ধন্যবাদ। আমাদের সাথে আমাদের সবাই আমরা উপস্থিত হয়ে গেছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আছে আমাদের অতিথি এম রহমান রাসেল সাহেব। এস রহমান রাসেল। এস রহমান রাসেল জি, গণমাধ্যম কর্মী এবং সাংবাদিক। আমরা মাহমুদুল হাসান ভাইকে এখনো পাচ্ছি না। আইসা পড়ছে মাহমুদুল হাসান ভাই চলে আসছে। চলে আসছে। এখন আমরা ধন্যবাদ আমাদের মাহমুদুল হাসান ভাইকে স্বাগতম আমাদের ইউকে বাংলা অনলাইন টিভির সময় কথা অনুষ্ঠান থেকে। কেমন আছেন মাহমুদুল হাসান ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ জেসমিন নূর প্রিয়াঙ্কা আপাকে আমাকে অ্যাড করার জন্য। ধন্যবাদ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। আমাদের পরিচয় পর্ব হয়েছে এবং কিছু কথা হয়েছে আমাদের। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আতাউর কাছে। আতা ভাই, আপনি কিছু বলেন। ধন্যবাদ আমাদের অতিথিকে। বলেন ভাইয়া। ধন্যবাদ আমাদের সব অতিথিকে। আজকে তো কষ্ট বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। ইউকে বাংলা অনলাইন টিভির পক্ষ থেকে আমরা আজকে একসাথে 3 জন, আমি আতাউর রহমান আতা, জেসমিন নূর প্রিয়াঙ্কা, এম মহিবুর রহমান, আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। ধন্যবাদ। প্রিয়াঙ্কা। জি, এখন আমি মহিবুল ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। প্লিজ মহিবুল ভাই, আজকে অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ প্রিয়াঙ্কা আপা। আমি প্রথমে অতিথিদেরকে জানিয়ে দিতে চাচ্ছি আজকের আমাদের ইউকে বাংলা অনলাইন টিভির আতাউর রহমান আতা ভাই এবং প্রিয়াঙ্কা আপা, আমি এম মহিবুর রহমান, আমি আজকের অতিথিদেরকে আমি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানটা হচ্ছে যে লকডাউন। এই লকডাউন জনসাধারণের জন্য কতটুকু উপকার আর কতটুকু ক্ষতি, এই বিষয়গুলো আমাদের জানার জন্য। আমরা তো জানি, আমরা সাধারণ মানুষ হিসেবে জানি যে লকডাউন হচ্ছে সাধারণ মানুষের জন্য একটি আতঙ্কের নাম। লকডাউন হচ্ছে সাধারণ মানুষের জন্য একটি আতঙ্কের নাম। আমরা পরবর্তী আসেন এই অতিথির কাছ থেকে আমরা এই লকডাউন সম্বন্ধে আমরা এই কোশ্চেন দেবো, তারা অ্যান্সার দেবে। প্রিয়াঙ্কা আপা। ধন্যবাদ জনাব এম মহিবুর ভাই। আপনি আমাদের সহযাত্রী এবং আমাদের সাথে আছেন এবং
প্রিয়াঙ্কা আপা বোধহয় আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা চলে যাচ্ছি এখন মাহমুদুল হাসান ভাইয়ের কাছে। মাহমুদুল হাসান ভাই, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত দেখি অবশ্য আপনাদেরকে বই মেলাতে। আজকে আমাদের চ্যানেলে আসছেন, অনেক আমরা অনেক সৌভাগ্যবান। আপনাদের মতো লোক আমাদের চ্যানেলে আজকে আসছেন, কিছু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমরা জানতে চাইবো এই যে বাংলাদেশে যে লকডাউন আজকে থেকে শুরু হয়েছে, অবশ্য আজকের পরিস্থিতি কেমন ছিল এবং আপনাদের চিন্তাধারা কিরকম লকডাউন সম্বন্ধে বা লকডাউন ব্যাপারে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন। জি, ধন্যবাদ ইউকিটিভিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ। আসলে যে বিষয়টা সেটা হচ্ছে যে সবকিছু মিলিয়ে একটি করুণ পরিস্থিতির দিকে মনে হয় আমরা যাচ্ছি। তো আজকে আমরা দেখেছি যে লকডাউনের শুরুর যে দিনটা, এই দিনটিতে আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে খেটে খাওয়া মানুষ তারা প্রতিবাদ করছে, একদিকে প্রতিবাদ করছে, অন্যদিকে মানুষগুলো হাজারির সাথে বাঁচার চেষ্টা করছে। তো সবকিছু মিলে একটা কঠিন পরিস্থিতি মনে হয় আমরা পার করছি। হ্যাঁ, কঠিন পরিস্থিতি তো অবশ্য, কিন্তু আমি আপনাদের অবগতির জন্য একটু বলতে চাই, আমরা যুক্তরাজ্যে যারা আছি গত 1 বছর যাবত আমরা লকডাউনের মধ্যেই আছি, অন অফের মধ্যে। তো বেশিরভাগ সময় আমরা লকডাউনে ছিলাম, এখনো আছি। আমরা যখন লকডাউনে যাই তখন আমাদের ব্যবসা বাণিজ্য, দোকানপাট, কাজকর্ম সবকিছু বন্ধ থাকে এবং আছে। এরই মধ্যে দিয়ে আমাদের দিন চলতেছে। তো সুবিধাটা যেটা হচ্ছে, আপনি লকডাউন দেওয়ার আগে যে আপনি যেটা বললেন যে খেটে খাওয়া লোকজন, তাদের উপায়টা কি? তারা কেমনে চলবে? যারা নিত আনে নিত খায়, যেমন রিক্সা, আমরা যদি বলি রিক্সা ড্রাইভারের কথা, যারা ঠেলা চালায়, যারা দিনমজুর, তাদের অবস্থাটা আপনারা কিভাবে নিচ্ছেন? এদের লকডাউনে তো আপনি দেশ অচল করে দিলেন, ওদের কাজকর্ম বন্ধ করে দিলেন, তাদের পেটটা কি বন্ধ, কিভাবে চলবে তাদের? এদিকে কি বাংলাদেশ সরকারের কি কোনো দিক নির্দেশনা বা কোনো সহযোগিতা পাচ্ছে লোকজন? যেমন আমরা পাচ্ছি, আমরা অবশ্য পাচ্ছি। আমাদেরকে আমাদের বেতনের 80% করে আমরা কন্টিনিউ পাচ্ছি। যাক, মোটামুটি আমরা খেয়ে বেঁচে কোনো মতেই আছি। ধন্যবাদ আতাউর রহমান ভাই আপনাকে। যে আসলে যেটা বলেছেন এটা আসলে বহির্বিশ্বে আমরা আমাদের পরিচিত জন, আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের বিজনেস কলিগ যারা আছেন, তারা সবাই আপনার সাথে একত্রতা প্রকাশ করবে এবং তারাও বলেছে যে জি, তারাও বলেছে আপনার মতো তারা সরকারের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। তো আমি একদিকে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি গত যে লকডাউন গেল তখন তার পক্ষ থেকে সে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করেছে। এজন্য আমরা আমাদের ভিন্ন মাত্রা প্রকাশনী, ভিন্ন মাত্রা পত্রিকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমার বিশ্বাস, এবং আমি এক মিনিট আমরা জানতে চাচ্ছি, যেহেতু আপনি বলছেন যে আপনি যেটা বলছেন কি সরকারের পক্ষ থেকে কি এই দিনমজুর ওদেরকে কোনো সহযোগিতা করা হয়েছিল বিগত লকডাউনে? জি 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 হ্যাঁ, বিভিন্ন খেটে খাওয়া মানুষ এবং গরিব মানুষ যারা সরকারের পক্ষ থেকে যেরকম সহযোগিতা করা হয়েছিল, এবং বাংলাদেশের যে ধনাঢ্য মানুষ যারা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, বিভিন্ন ফাউন্ডেশনের পক্ষ থেকেও যার যার অবস্থান থেকে সহযোগিতা করা হয়েছে। তো আমাদের বিশ্বাস এবং আমরা আশা রাখছি
তেমনি ভাবে এখনো হ্যাঁ আমাদের সরকার আমাদের সামাজিক সামর্থ্যবান মানুষ যারা বিভিন্ন সংগঠন যারা তারাও সামর্থ্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আপনি যেটা বলছেন আমরা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা বা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম বা দেখছি, আপনারাও দেখছেন অবশ্য। এই যে প্রণোদনা যেটা আপনি বলছেন যে গরিব অসহায় লোকদেরকে দেওয়া হয়েছিল মোবাইল ইয়ের মাধ্যমে, বোধহয় এটা কি বলে, বিকাশের মাধ্যমে। কিন্তু এখানে তো অনেক অনিয়ম দেখলাম, চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে অনেক অনিয়ম, অনেক অভিযোগ ছিল। এটা কি কেটেও উঠতে পারছে আমার বাংলাদেশ সরকার, না আবার এভাবেই হবে যে মেম্বার চেয়ারম্যান যারাই আছে তারা দেখা গেল তার নিজের ফ্যামিলির সবাই বিকাশ নাম্বার ইউজ করে এই টাকাগুলো তারা নিজে নিয়ে আসছে, বরঞ্চ গরিবের টাকা ছিল পায় নাই গরিবে। জি আতাউর ভাই, আপনি যেটা বলেছেন এটাও একটা যথার্থ এবং বাস্তব একটি কথা, আপনি একটি বিষয় আপনি উল্লেখিত করেছেন যে হ্যাঁ গত লকডাউনে গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা আসছে সেই সহযোগিতা যদি সম্পূর্ণরূপে আমাদের দেশের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ যদি পেত তাহলে তাদের নিতান্ত কষ্ট এবং হাজারি কম হতো। তো আপনি যেটা বলেছেন আমাদের দেশের কিছু জনপ্রতিনিধি, আমাদের দেশের কিছু এরকম সরকারের সাথে যারা তাল মিলিয়ে চলে, হ্যাঁ এই ধরনের কিছু মানুষ এই ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। হ্যাঁ এটা অবশ্যই একটি বাস্তব এবং সত্যি। ধন্যবাদ আপনাকে প্রিয়াঙ্কা আপা, ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদুল হাসান ভাই। আমরা আসছি আপনার কাছে, আবারও আসছি আপনার কাছ থেকে শুনবো এ বিষয়ে অনেক কিছু। আমরা চলে যাচ্ছি প্রিয়াঙ্কা আপুর কাছে। প্রিয়াঙ্কা, হ্যালো প্রিয়াঙ্কা, আপনি মিউট আছেন, আনমিউট করেন, আনমিউট সম্ভবত করেন। নেটওয়ার্ক প্রবলেম। আনমিউট করেন। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয়াঙ্কা আপু। আমরা চলে যাচ্ছি মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব। মাসুম বিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? মাসুম ভাইয়ের মিউটটা অন করেন তো। হ্যাঁ হ্যাঁ, এবারে শুনতে পাচ্ছেন? আসসালামাইকুম। মাসুম ভাই কেমন আছেন আপনি? এখন শুনতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে যোগ হয়েছেন এবং আমাদেরকে টাইম দিয়েছেন ইউকে বাংলা অনলাইন টিভিকে। এই জন্য আপনাকে ইউকে বাংলা টিভির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। সেই একই প্রশ্ন আপনার কাছে, আজকে থেকে বাংলাদেশে লকডাউন চলছে, লকডাউনের পরিস্থিতি কিরকম, এবং আপনারাও লকডাউন পার হয়ে আসছেন বিগত। আপনারা আপনার বই মেলায় আপনার হয়তো নিজস্ব স্টলও আছে, আপনার নিজস্ব অনেক লেখা বইও আছে, প্রকাশ পেয়েছে। ওভারঅল সব মিলিয়ে আজকে যেহেতু আমরা লকডাউন নিয়ে কথা বলবো, আপনার কাছ থেকে লকডাউন সম্পর্কে এবং আপনার কিছু প্রকাশনা, এগুলো হয়তো পরে জানবো বা এখনই বলবেন আপনার মতামত কি। মাসুম ভাই, মাসুম ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইউকে লেখক, সাংবাদিক, কবি, রাজনীতিবিদ প্রিয়াঙ্কা এবং ভাই
এর পাশাপাশি আজকে অতিথি হয়ে এসেছেন যারা, বিশেষ করে যারা মাহমুদ হাসান আমার বন্ধুবর এবং তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী লেখক। এর পাশাপাশি এস রহমান রাসেল, তিনি ভিন্নমাত্রা পত্রিকার সাথে আছেন এবং বার্তা সংস্থা তার সাথে জড়িত রয়েছেন। সব মিলে তিনিও একজন সাংবাদিক লেখক। তো সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যে একত্রিত হতে পেরেছি, এই সুন্দর সময়টা আয়োজন করেছি তাদের প্রতি আর ধন্যবাদ জানাচ্ছি এই সম্মানিত অতিথিকে। তো নেটে খুব ডিস্টার্ব করছে আমার মনে হয়। হ্যাঁ, মাসুম ভাই, নেটের সমস্যা হচ্ছে, আপনার কথাগুলা কেটে কেটে আসছে। জানি না, আমাদের কালকেও সমস্যা ছিল নেটের বাংলাদেশ থেকে। আপনি বলতে থাকেন, কথা বলতে থাকেন। আমি হ্যাঁ প্রিয়াঙ্কা, শোনা যাচ্ছে আপনাকে? আমরা চলে যাচ্ছি আমার সহকর্মী মহিবুর রহমান ভাইয়ের কাছে। মহিবুর রহমান ভাই। হ্যাঁ, আমি কি প্রশ্ন করবো একজনকে? হ্যাঁ, আপনার কাছ থেকে খুব ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, নেটের ডিস্টার্ব হচ্ছে। মহিবুর ভাইয়ের নেটটা ভালো। মহিবুর ভাই, আমি একজনকে প্রশ্ন করি। হ্যাঁ করেন, আপনি প্রশ্ন করেন এবং আপনিও আমাদেরকে বলতে পারেন, কারণ আপনার নেটটা অনেক ভালো শোনা যাচ্ছে। মাসুম ভাই, কি শুনতে পাচ্ছেন আপনি? মহিবুর ভাই, আপনি বলেন। আমি এস রহমান রাসেল ভাই বার্তা সংস্থা সিএনএ, আমার তার কাছে প্রশ্ন হলো যে আজকে যে আমাদের সাধারণ মানুষের জন্য যে সরকার লকডাউন দিয়েছেন, এই লকডাউনের উপকারিতা এবং অপকারিতা, এই দুটো সম্বন্ধে রাসেল ভাইকে বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। রাসেল ভাই। জি, আজকের অনুষ্ঠানের আয়োজক ইউকে বাংলা টিভিকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। তো আজকে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা। আমরা যেটি লক্ষ্য করেছি যে বর্তমান বিশ্বব্যাপী যে বিষয়টি সবচেয়ে আলোচিত একটি সমস্যা বা একটি বিষয়, তা হলো যে করোনা পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে আমরা জানি অলরেডি বিভিন্ন দেশেই লকডাউন পরিস্থিতি অলরেডি বলবৎ বা চলমান রয়েছে। তো এরই প্রেক্ষাপটে বাংলাদেশেও একটি দীর্ঘমেয়াদী আমরা যেটা দেখেছি বা জানি যে অলরেডি লকডাউন পরিস্থিতি চলে গিয়েছে, পরবর্তীতে আবার এটি শিথিল করা হয়েছে, সম্প্রতি আবার আজ থেকে আবার করোনা পরিস্থিতি চালু হয়েছে। তো আমি করোনা পরিস্থিতি নিয়ে যে বিষয়টি আসলে বলতে চাই, যে এখানে আমার কাছে যে বিষয়টি, যে আমাদের আলোচনার বিষয় সম্ভবত যে পরিস্থিতিটা কি, সেটার ভালো এবং খারাপ যে ব্যাপারটি, তা হলো যে আমরা যেটা লক্ষ্য করেছি যে বর্তমান সময়ের একটি অন্যতম ভয়ঙ্কর, অর্থাৎ গত বলা হয় যে শতকের অন্যতম একটি ভয়ানক একটি পরিস্থিতি বর্তমানে সারা বিশ্বেই বিরাজমান। এর প্রেক্ষাপটে বাংলাদেশের পরিস্থিতির যদি আলোচনা করি আমরা, তাহলে আমরা দেখতে পাই যে একটি মিশ্র, অর্থাৎ শুধু এক ধরনের একটি পরিস্থিতি এখানে এই জায়গাটা রাসেল ভাইয়ের কানেকশনটা চলে গেছে। মহিবুর ভাই, এখন কি পাচ্ছেন আমাকে? আতর ভাই, রাসেল ভাই, আপনি তো আছেন, আপনি আছেন, বলতে থাকেন, দেখি বলেন। আতর ভাই আমাকে? হ্যাঁ বলেন। আতর ভাই, জি, আমি শুনতে পাচ্ছি। রাসেল ভাই, আপনার কাছে একটু পরে আসছি। ভাই কে বলবেন? হ্যাঁ, মাসুমিল্লাহ ভাই বলেন। মাসুমিল্লাহ ভাইয়ের নেট কানেকশনটা একদম পুর ছিল, এখন উনি বোধহয় ক্লিয়ার আছে এখন আমার কাছে। জি, এবার প্রশ্নটা আবার একটু বলুন, আমি কথা বলি। হ্যাঁ, আমি
আমি বলছিলাম আপনাকে যে দেশের ওভারঅল যখন আজ থেকে যখন আপনারা লকডাউনে চলে গেছেন, এই জি লকডাউনে যাওয়ার ফলে আমরা দেখতে পেলাম যে আজকে অনেক আন্দোলন হচ্ছে, ব্যবসায়ীরা আন্দোলন করছে, শ্রমিকরা আন্দোলন করছে। পরিস্থিতি করতেছে। তেমন একটা ভালোর দিকে ছিল না, গুলাটের মতো ছিল। এবং আপনাদের বইমেলা নিয়েও ধর্মজাল আছে। বোধহয় সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে। এই না, 12টা থেকে 5টা, 12টা থেকে 5টা। 12টা থেকে 5টা। এখন 12টা থেকে আপনি দরজা খোলা রেখে সবাইকে মানা করে দিলেন কেউ আসতে পারবেন না, তাহলে এই দরজা খোলা রাখার মানেটা কি? আপনি 12টা থেকে 5টা পর্যন্ত আপনি দোকান খুলে রাখবেন, অথচ আপনি আছেন লকডাউনের ভিতরে, কেউ ঘর থেকে বাইরে হইতে পারবেন না, গাড়ির চাকা চলবে না, কিছু চলবে না। তাহলে আপনি কি কার জন্য 12টা থেকে 5টা পর্যন্ত বসে থাকতে চান? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি আবারও ধন্যবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি আতাউর রহমান আতা ভাই, যিনি সুদূর ইউকে তে আছেন, আর বাংলাদেশে যিনি সঞ্চালনা করছেন বিশিষ্ট কবি, লেখক, রাজনীতিবিদ, সংগঠক জেসমিনুর প্রিয়াঙ্কা ম্যাডাম। এরপরে আছেন হলো মহিবুল ভাই, এবং আজকে যারা অতিথি হিসেবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং আমার বন্ধুবর যারা মাহমুদ হাসান এবং সাংবাদিক এস রহমান রাসেল, সকলকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আমি সামান্য একটু আলোকপাত করার চেষ্টা করছি। আমি মূলত সকাল থেকেই বেরিয়েছিলাম, রাস্তায়ও ছিলাম এবং বিভিন্ন জায়গায়ও গিয়েছি। আমি লেখালেখির পাশাপাশি আমি কিন্তু একটা পত্রিকার সম্পাদকও, আপনারা হয়তো জানেন। ইতিমধ্যে আমার লেখা 37টি বইও বেরিয়েছে এবং মাসিক ভিন্নমাত্রা নামে একটি পত্রিকা যা সম্পাদনা করছি গত 11 বছর ধরে, এবং ছোটদের কাগজ টাপুর টুপুর নামে একটি পত্রিকারও সম্পাদনা করছি বিগত 6 বছর ধরে। তো আমি আমার কাজের সাথে এবং বিষয়টা অবজার্ভ করার জন্য আমি মূলত বেরিয়েছিলাম। বেরিয়ে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সকালবেলাই কিছু কিছু দোকানপাট খোলা ছিল। সে দোকানের যেগুলো হলো সরকার ঘোষিত, যেগুলো খোলা যাবে, এর বাইরে অনেক দোকানপাট খোলা ছিল। আর সকালে শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যেটি লক্ষ্য করেছি, শুধুমাত্র মেইন রাস্তায় বাস এটা চলে নাই, বাস বাদে বাকি সকল ধরনের গাড়ি ঘোড়া রাস্তায় ছিল। এবং আমি আজকে যখন উত্তরা থেকে বাড্ডা রোডে গিয়েছি, সেখানে এয়ারপোর্ট এলাকায় লম্বা যানজট ছিল, যেটা আধা কিলোমিটার, র্যাব হেডকোয়ার্টারের পাশ থেকে শুরু করে এয়ারপোর্ট মানে ছাড়িয়ে লম্বা যানজট ছিল। এটা আমার স্বচক্ষে দেখা। তো এবং যানজটের কারণে অনেক মানুষ সেখানে ভোগান্তির শিকার হয়েছে। এ হলো বাস্তব চিত্র। এখন একটি কথা আছে যে আমাদের দেশে প্রবাদ আছে, সেটা হলো যে চোরকে বলা হয় চুরি করার জন্য, আর গৃহস্থকে বলা হয় হলো যদি যে আপনি সতর্ক থাকবেন, তাহলে এটা তো সম্ভব না। আর আমরা ওই সিগারেটের প্যাকেটে একটা কথা লেখা দেখি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এদিকে এটার প্রোডাকশনও হচ্ছে, এটার বিক্রয় থেকে শুরু করে সবকিছুই, বিজ্ঞাপন এটা সেটা সবকিছুই হচ্ছে, আবার এটা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কথাও বলা হচ্ছে। তো যে কোনো একটা লাইনে আসা দরকার। আজকে লকডাউন দিয়েছে আমাদের প্রয়োজনে, আমাদের স্বার্থে, সরকার ঘোষিত। তারা দেখতে পাচ্ছিল যখন যে গত বছরের মতো এই সময়টায় যখন অনেক লোক মৃত্যুর খবর আমরা পেতাম এবং আক্রান্তর খবর আমরা প্রতিনিয়ত যখন পেতাম, সেই অবস্থাও কিন্তু গত বছরের মতোই বর্তমানে আকার ধারণ করেছে। সেই হিসেবে লকডাউন খুব জরুরি। কিন্তু এর পাশাপাশি আমরা মনে করি যে অন্যান্য কিছু বিষয়গুলোকেও তাকে নিয়ন্ত্রণে রাখা এবং অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে বিষয়গুলো, এগুলো মাথায় রাখা দরকার। শিক্ষা ব্যবস্থা তো অবস্থা খুবই 12টা বেজে গেছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আলোচনার সুযোগ হয় সেখানে কিছু কথা আমি বলবো। তবে এখন আমি শর্টে চলে যাচ্ছি, আবার সুযোগ হলে বাকি কথা বলবো। সেটা হলো যে বইমেলা। তো বইমেলায় আমি একজন প্রকাশক এবং লেখকও বটে। তো সেই হিসাবে এই বইমেলা নিয়ে এই যে অবস্থাটা এখন বিরাজমান, এর থেকে বেরিয়ে আসা দরকার। এটা বন্ধ করে দিলেই এক কথাই শেষ, যে এখন করোনার অবস্থা ভালো না,
বন্ধ থাকবে, কিন্তু সেই খোলাও রাখা হলো। টাইম মাঝে দেখলাম যে 3টা থেকে 6টা, আবার এখন দেখি যে 12টা থেকে 5টা। তো এই সময়ের মধ্যে কে যাবে, কিভাবে যাবে, কেন যাবে? যদি কেনর প্রশ্ন করি তাহলে এই করোনার মধ্যে মানুষ ওখানে করোনা কি বাড়ানোর জন্য যাবে? কিভাবে যাবে? যাওয়ার তো পথ নাই। কারণ আপনারা জানেন, বিশেষ করে আতা ভাই উনি বিদেশে থাকতেও বাংলাদেশের প্রতিটা ক্ষণের চিত্র তো তাদের কাছে আছেই। কয়জনের গাড়ি আছে? এই গাড়িতে চড়া মানুষ তারা কতজন যায় বইমেলায় গাড়িতে চড়ে? তো সেই হিসাব করলে কিন্তু আহ, সেটা খুবই মানে অমূলক। এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে, তো এই অমূলক এভাবে বইমেলার। পাবলিক ট্রান্সপোর্ট কি আছে? আপনি তো আজকে বাইরে ছিলেন, পাবলিক ট্রান্সপোর্ট কি চলছে? পাবলিক ট্রান্সপোর্ট বলতে হলো প্রাইভেট কার চলেছে, সিএনজি আছে, মোটরসাইকেল আছে, এগুলোই চলে। আর তো শুধুমাত্র নাই একমাত্র বাস। আর ট্রেনটাও নাই, আমি ট্রেনও দেখিনি। আমি ট্রেনের পাশ দিয়ে গিয়েছি, কিন্তু ট্রেন ছিল না, বাসও ছিল না, ট্রেন বন্ধ। কারণ এটা তো সরকার, পুরোপুরি সরকার নিয়ন্ত্রণ করে। হুম হুম। তো এখন আরেকটি যে বিষয়টা আমি আলোচনা করতে চাই শর্টে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, আহ, কারণ এখন খোলা রাখা হচ্ছে কোন কোন সাইট, সেটা হচ্ছে যা খাদ্য সামগ্রী এবং মেডিকেল ইকুইপমেন্ট সহ এই যে বিষয়গুলো আছে, এর বাইরে কিন্তু সবকিছুই প্রায় বন্ধ। আর কিছু অফিস আদালত সেটা চালানো হচ্ছে, বিশেষ করে ফ্যাক্টরি, সেটাও একটা সীমিত করে দেওয়া হয়েছে এবং নিজ উদ্যোগে। তো সব মিলে বিশাল একটা জনগোষ্ঠী, যাদের এই অন্ন, বস্ত্র এবং যা যা আছে, এই মৌলিক যে বিষয়গুলো আছে, এখান থেকে তারা বঞ্চিত হচ্ছে কিন্তু পুরোপুরি ভাবে। তো সেই হিসাবে আর আমি আরেকটা জিনিস হলো, প্রশাসনকে আজকে খুব বেশি আমার চোখে পড়ে নাই যাতে এই সাধারণ মানুষকে নিবৃত্ত করে তাদেরকে ঘরে উঠানো যায়, এরকম আমার ভালো কিছু চোখে পড়ে নাই। সেই হিসাবে আমার মনে হচ্ছে যে আজকে প্রথম দিন লকডাউনের ঘোষণা যেহেতু টেলিভিশন পত্রপত্রিকায় লোকমুখে ছড়িয়ে গেছে, আগামী দিন থেকে এটা কতখানি বাস্তবায়ন হবে আমি খুবই শঙ্কিত। আমার মনে হয় তেমন বাস্তবায়িত হবে না। শুধুমাত্র পরিবহনগুলো চলবে না, কিন্তু মানুষ কিন্তু সব নেমে পড়বে। তো সেক্ষেত্রে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া দরকার, এই বিষয়গুলোকে ভালো করে বোঝানো দরকার। এবং আমরা যারা সচেতন হিসাবে আছি, আমাদের যেন, আমি একটা পরিবারের কর্তা হিসেবে আছি, আরেকজন আপনারা যারা আছেন আপনারা পরিবারের কর্তা হিসেবে আছেন। তো এদেরকে যদি সচেতন করা হয় তাহলে কিন্তু অন্যদেরকেও আমরা এটাকে রিলে করতে পারবো, বা এদেরকে নিবৃত্ত করা, এদেরকে বুঝানো, শোনানো। এবং যদি আমরা এই 1 সপ্তাহের লকডাউন, তো এটা কারণ এর আগেও বড় সময় পার করে এসেছি, এখনো পার করা সম্ভব। কারণ এটা যত বেশি ছড়ায় ছিটে যাবে, তত আমরা বেশি বেশি এফেক্টেড হয়ে যাব। তো সেক্ষেত্রে যদি আমরা অল্পের মধ্যে এটাকে নিরসন করে আবার সেই আগের মতো সুন্দর সুস্থ জীবন যাপন করার সুযোগ পাই, সেই জন্য আমাদের যেমন প্রচেষ্টা সচেষ্ট থাকতে হবে, সরকারকেও থাকতে হবে। মাসুম ভাই, ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি যদি আপনাকে বলি, আপনি যে অবস্থানে আছেন, আপনি একজন সাংবাদিক, একজন প্রকাশক, আপনি তো সরকারি চাকরিজীবী না। না, এখন আপনার তো সবকিছু বন্ধ হয়ে গেছে, আপনার ইনকামের কোনো পথ, উল্লেখিত কোনো সোর্স নাই আমার। ইনকামের কোনো পথ খোলা আর আপনার কাছে নাই লকডাউন পর্যন্ত। আপনাকে এই জন্য বললাম যে আপনার মতো এরকম হাজারো করোড় লাখো মানুষ আছে, সে প্রাইভেট জব নিয়ে আছে, প্রাইভেট ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। আর লকডাউন মানতে হবে, সচেতনতা এটা আমরা যদি না মেনে চলি তাহলে তো আরো ছড়াবে। এটা তো সরকারের ব্যাপার না, শুধু আমরা যদি সহযোগিতা না করি তাহলে তো জিনিসটা আরো ভয়াবহ হবে। যেটা গত কিছুদিন আগে ইংল্যান্ডের মতো দেশও এরকম ভয়াবহ অবস্থা ছিল, প্রতিদিন 2000 2500 লোক মারা গেছিল, 70 থেকে 80,000 লোক এফেক্টেড ছিল। আল্লাহ রহমতে আমরা এখন মোটামুটি ভালো অবস্থানের দিকে যাচ্ছি। এটা যদি আপনারা সচেতন না হন তাহলে তো এটা আরো ভয়াবহ অবস্থা গিয়ে দাঁড়াবে। কিন্তু সেই কথাটা বলছিলাম যে আমাদের সচেতনতা প্রশ্ন একবারে হওয়া দরকার। অর্থাৎ আমি আরেকটি বিষয় বলি, গত বছর দেখেন রমজান মাস সামনে, যেহেতু রমজান মাস আসতেছে, রমজান মাসে ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, মার্কেট গুলো খোলা ছিল না, কোনো কেনাকাটার অবকাশ ছিল না।
পরিবার থেকেও আমরা সবাই মানিয়ে নিয়েছিলাম যে এবারের ঈদ আর হবে না, ঈদের কোনো কেনাকাটাও হবে না। কিন্তু কি দেখা গেল যে একটা সময় ছেড়ে দেওয়া হলো যার যার গ্রামে যাওয়ার ব্যাপারে, বাড়িতে যাওয়ার ব্যাপারে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। হুম তো হুম তখন কি হলো যে এই এফেক্টেড যে পার্সনরা আছে এরা কিন্তু এই কেউ ট্রাকের মধ্যে ড্রামের মধ্যে করে গেছে, কেউ ট্রাকের মধ্যে একটা ট্রাকে দাঁড়ানোর জায়গা থাকে হলো 20 জনের, সেখানে গেছিল 60 জন, 70 জন, 80 জন, হুম। এরকম ট্রেন ছেড়ে দেওয়া হয়েছিল কিছু, তারপরে অন্যান্য অথবা যে পরিবহন। অথবা তাও এমনও দেখেছি আমরা, যে দোকানের ক্যাপাসিটি ছিল 20 জনের, এখানে মানুষ 100 ঢুকাইয়া 100 জি জি মানুষকে জি ভিতরে নিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিছে। জি 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 ঠিক আছে। এ, যে এখন এবছর পরিস্থিতিটা, যদি এরকম পরিস্থিতি এসে যায় তখন কি আমরা এরকম কিছু দেখতে পাবো, এরকম সিন দেখতে পাবো কিনা, এটা নিয়েও আমরা কিন্তু খুব শঙ্কিত যে হ্যাঁ, একদিক থেকে ক্লোজ করে দেওয়া হচ্ছে, অন্য দিক থেকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে বিপুল ভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে, মানুষজন ঝাঁপিয়ে পড়তেছে, তাহলে হলোটা কি? না, এখন তো লস এটা মুহূর্তের মধ্যে লস সারা তো দেশ ছড়িয়ে যাবে। ডেফিনেটলি লস। যেমন মনে করেন যে ব্যবসায়িক দিক দিয়ে যদি আপনি বলেন, এই কিছুদিনের ভিতরে পয়লা বৈশাখ, পয়লা জি বৈশাখ বোধহয় রমজানের দিনে পয়লা বৈশাখ। তো যদি পরিস্থিতি ভালো হইতো, তো আমার মনে হয় রমজানের আগের দিন হয়তো আপনার পয়লা বৈশাখ পালন করতেন। তো বাংলাদেশে বাংলাদেশ ইন্ডিয়া মিলে আমি বলবো যে পয়লা বৈশাখ নিয়ে প্রচুর ইয়ে থাকে, উৎসাহ থাকে লোকজনের। উদ্দীপনা থাকে, ব্যবসা যারা করেন তাদের, ব্যবসা তারা যারা থাকে তাদের সেরকম ব্যবসা পণ্যগুলো নিয়ে অনেক প্রস্তুতি পণ্যগুলো থাকে। সংরক্ষণ, এই ক্রয়, বিক্রয়ের হ্যাঁ, জন্য সেগুলো রেডি করা। এই প্রস্তুতি তো ছিল অবশ্য, কিন্তু হঠাৎ জি করে লকডাউন চলে আসলো, এখানে তো অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। মানুষজন হয়তো আনন্দ ফুর্তি করার কথা ছিল, এটা করলো না, কিন্তু ব্যবসায়ী যখন ক্ষতি হবে। আপনারা প্রাইভেট সেক্টরে যারা আছেন, আপনাদের অনেক ক্ষতি হবে। আপনারা বা কিভাবে চলবেন? আপনি লকডাউন তো মানতে হবে, আপনারা সচেতন লোক, মানতে হবে, কিন্তু আপনার পেট তো আর লকডাউন বুঝবে না। না, সেই তো। হ্যাঁ, এটা তো আপনি 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 হয়তো পরিবারের কর্তা হিসাবে আপনি আপনি মেনে নিলেন যে ঠিক আছে, আমি আমার মতো চলবো, না কেউ তো থাকতে পারবো, কিন্তু আপনার ফ্যামিলির লোকজন, বাচ্চা ছেলে মেয়ে যারা আছে, তারা তো এভাবে এতটা সহজভাবে নিবে না। তো প্রত্যেকটা ফ্যামিলি এফেক্টেড আছে, প্রত্যেকটা ফ্যামিলি সাফার আছে। এটা যদি 7 দিনের জন্য দেওয়া হয়েছে, এটাকে যদি আরো এক্সটেনশন করা হয়, তাহলে তো আরো বিপদে পড়বে লোকজন। এ ব্যাপারে কি সরকারের কোনো প্রস্তুতি আছে? বা আপনাদেরকে কি কোনো আপনারাও তো সরকারের পার্ট, আপনারা তো এদেশের লোক, খেয়ে না, খেয়ে কথা ঠিক আছে যে আমরা সাংবাদিকদেরকেও বলা হয় জাতির বিবেক হিসেবে বলা হয়, আমরা সেই সাংবাদিকতা লেখালেখির জগতে তো আছি, কথা ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট পর্যন্ত তো আমাদের কথা আসলে পৌঁছায় না। তো সেক্ষেত্রে এখানে যারা নীতি নির্ধারক রয়েছে তাদেরকে কিন্তু সুচিন্তিতভাবে আহ, পথ পরিক্রমায় সে এগোতে হবে। কারণ হলো যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যাদের দিন আনে দিন খায়, এই মানুষগুলো, যেমন আজকে দেখলাম যে গাড়ি এতটাই যে যানজটে পড়ে গেছি আমি, অথচ নায়িকারা শুধুমাত্র ওই যে গণপরিবহন বলতে যে বাস, লোকাল বাস আছে এগুলোই নাই। এখন এর সাথে জড়িত বাসের মালিক, এর সাথে জড়িত ড্রাইভার, হেল্পার। তো এই মানুষগুলো, তাদের উপায়টা কি? বাকি সব টুকটাক করে দেখলাম যে দোকানপাট কিছু খুলছে বা খোলে নাই, আগামী দিন কি হবে আমি জানি না, কিন্তু আজকে একটু কম খুলছিল, কিন্তু আমার মনে হয় আগামীকালকে কতটা মানাতে পারবে জানি না, কারণ জায়গায় জায়গায় অনেক এর স্লোগানের কথাও আমাদের নলেজে আছে যে তারা এই লকডাউন মানে না, এবং কেউ কেউ পত্রপত্রিকাও দেখলাম তথাকথিত লকডাউন বলেও কোনো কোনো ব্যবসায়ী মহল থেকে উচ্চারণ করেছেন যে তথাকথিত লকডাউন। এটা এটা তো আহ, এটা একদম সত্যি কথা আপনি বলছেন। আপনি একটা জিনিস একটু আগে বলছিলেন যে সিগারেটের গায়ে লেখা থাকে এটা খাবেন না, এটা খেলে ক্যান্সার হবে। জি দুনিয়ার মাঝে আমার মনে হয় এই প্রথম একটা জিনিসই আছে যে এটার গায়ে লেখা থাকে যে এই জিনিসটা খেলে ক্ষতি হবে। এখন যদি এরকম যদি কোনো একটা জিনিস আপনার চাল, ধরে নিলাম যদি আমরা চালের উপরে যদি লেখা থাকে এই চালটা আপনি খাইলে ক্ষতি হবে, এটা খাইয়েন না, আপনি তো কাউকে বিনা পয়সাও দিতে পারবেন না। না,
এ- এ- এইভাবে এটা এই জন্য বললাম যে আপনি কাউকে উপদেশ দিতে হলে, কাউকে যদি আপনি উপদেশ দিতে হন, তাইলে আপনি কতটুকু এই জিনিসটা পালন করছেন, এটা এটা প্রথমে বুঝতে হবে। যে আপনি বললেন ভাই আপনি ইয়ে করেন না, আপনারা ঘর থেকে বাইর হবেন না, ঘর থেকে বাইর হবেন না, আমার ঘরে কি আপনি খাবার দিছেন, আমি ঘর থেকে বাইর হবো না। আমি ঘর থেকে বাইর না হলে আমার এই ফ্যামিলিটা চলবে কেমনে? তো আপনি যেটা বলছেন এটা আসলে যদি আপনি সব ব্যবস্থা করেন, যেমন আমি বারবার আবারও বলছি যে আমাদেরকে বলা হচ্ছে আপনারা ঘর থেকে বাইর হবেন না, ঘর থেকে বাইর হওয়া যাবে না প্রয়োজন ছাড়া। ঠিক আছে, আমরা ঘর থেকে বাইর হবো না, কিন্তু সরকার করছে কি, হ্যাঁ তোমাদেরকে ভরণ পোষণ দিয়ে রাখছি করে, না, তোমাকে সেগুলো বলছি তো উন্নত দেশে আছে, যদিও আমরা বলি যে আমরা উন্নয়নশীল দেশ, কিন্তু এটা তো হচ্ছে কতখানি সেটা তো আপনারা ভালো করে জানেন এবং বুঝেন। আমেরিকা, লন্ডন থেকে শুরু করে অনেক দেশেই তো খাবার বাসায় বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে, তাদের খোঁজ হুম খবর হুম। নেওয়া হচ্ছে। আমাদের তো এগুলো আছে নামে, and কারা যে পাচ্ছে আমি নিজে কাউকে চিনি না। প্রণোদনার কথা অনেক জায়গায় শুনি, কিন্তু আমি এই প্রণোদনা কে কোথায় বসে আমি পেয়েছে আমি কিন্তু এখন কাউকে চিনি না। আমি আপনার কাছ থেকে শুনলাম যে কে পেয়েছে বা পেয়েছে পায় নাই, এটা আপনি জানেন না, কিন্তু আপনার আমাদের অতিথি এস রহমান রাসেল ভাই, রাসেল ভাই কি আপনি শুনছেন? ভাই আমি শুনছি, ভাই আমি আছি। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছ থেকে জানলাম যে সরকারের প্রণোদনা সবাই পেয়েছে। না না না, এটা আমি বলিনি, মাহমুদ ভাই বলছিলেন। ও মাহমুদ, আমাদের সরি। মূলত প্রণোদনার বিষয়টি আসলে এক ধরনের লুটপাট। এটি একটি বাংলাদেশের যে একটি চিত্র। এটি আচ্ছা হলো যে করোনার, আমি আমি কিছু বিষয় একটু মার্ক করেছি যে ভালো দিক কি খারাপ দিক কি। এর মধ্যে ভালো হয়েছে পরিবেশের জন্য, ভালো হয়েছে দুর্নীতিবাজদের জন্য, লুটপাটকারীদের জন্য ভালো হয়েছে, ভালো হয়েছে যারা পুঁজিবাদী তাদের জন্য ভালো হয়েছে। আর এছাড়া যারা প্রকৃত অর্থে যারা শ্রমজীবী মানুষ, যারা শ্রমকে, যারা তদবির করতে পারেন না, হাত ঘষতে পারেন না, বা যারা চামচামি করতে পারেন না, লুটপাট করতে পারেন না, তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ, একেবারে দুর্বিষহ একটি অবস্থা তারা অলরেডি অতিক্রান্ত করে যাচ্ছেন। এবং এই অবস্থা থেকেই তারা নিজেদেরকে অলরেডি মাত্র কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করছেন। ঠিক এই মুহূর্তে আবার একটি লকডাউনের পরিস্থিতি দেশে হলো। তো এখন সেটা যে কারণেই হোক হয়তোবা যুক্তি ছিল, যদিও আমরা ইতিমধ্যে গত কয়েকদিন যাবতই আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে প্রায় গড়ে 50 জন আমাদের মৃত্যুর এবং আক্রান্তর হার অনেক বেড়ে যাচ্ছে। এই কারণে হয়তো সরকারের হয়তো যদি হয়তো অনেক জায়গায় শুনছি যে রাজনীতির কারণে দিচ্ছে। এটা হলো সাধারণ মানুষ বলা বলি করে, আমাদের পেশাগত কারণে সাধারণ মানুষের সাথে মিশার অভিজ্ঞতার ক্ষেত্রে যে বক্তব্যটি আমরা শুনেছি অ্যাকচুয়ালি রাজনৈতিক কারণে। আর আরেকটি বিষয় হলো যে হ্যাঁ, এটি একটি যৌক্তিক একটি অবস্থানও রয়েছে। সেই যৌক্তিক অবস্থানটি হলো যে এই, যে যেহেতু মৃত্যুর হার এবং ইসের হার, আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। তো সব মিলে বিষয়টি হলো যে, যে আপনারা যেমন বাইরের দেশে যারা অবস্থান করছেন, আমাদের আতা ভাই ভাই বা যারা আছেন সেখানকার বাইরে যারাই আছেন, তাদের পরিস্থিতি আর বাংলাদেশের পরিস্থিতি একটু এমনি কাগজে কলমে সেম। আমাদের দেশেও কিন্তু প্রণোদনা আছে, এই ভাতা সেই ভাতা, বিভিন্ন ধরনের ভাতা আছে, কিন্তু সমস্যা হলো যে দুর্নীতি, লুটপাট, সমবন্টন নিয়ে। যে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে নেতাদের খাটের নিচে আপনার তেলের যে গোডাউন, অসংখ্য তেলের বোতল পাওয়া যাচ্ছে, তারপরে বিজেপি বা বিভিন্ন ধরনের কার্ড টার্ড, এগুলি সব নেতাদের। আমরা দেখেছি যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে মোবাইলের যে টাকা, সরকারের যে প্রণোদনা, এটি আমরা দেখেছি তার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, অর্থাৎ তারা নিজের নিজের এই টাকাগুলি কিন্তু তারা গ্রাস হ্যাঁ, করেছেন। এই তারা কারণে সবার মাধ্যমে ওগুলা নিয়ে নিয়েছে। হ্যাঁ এবং এটি তো চালের তো বস্তা সব পাওয়া সব গেছিল মিলে আসলে পুকুরের মধ্যে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো যে প্রণোদনার সুষ্ঠু ব্যবহার এদেশে হয়নি। এটি একটি বড় বিষয় আর কি, যে যাদের হাতে কর্তৃত্ব আছে, যাদের চামচা যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছে, তারাই মধ্যে সুবিধাটা পাচ্ছেন। ওই যে যেটা বললাম যে একমাত্র ভালো এই সুবিধাটা হলো তাদের, যারা দুর্নীতিবাজ, লুটপাটকারী এবং যারা পুঁজিবাদ, যেভাবে হোক কিছু অর্থ ইনকাম করেছেন, তারা সুন্দর সকাল বিকাল বা বাসায় তারা তাদের ফ্যামিলিকে সময় দিতে পারছেন, অথবা গাড়ি নিয়ে কোনো না কোনো ভাবে রা- প্রভাব খাটিয়ে তারা রাশ- ঘুরতে বের যেতে পারছেন। রাসেল ভাই, আমি আপনাদের অবগতির জন্য একটা কথা বলে রাখি, আপনাদেরও জানলে ভালো হবে আর দর্শকরা শুনবে। যেমন আমি ইউকেতে আছি, ইউকের কথাই বলি, আহ, যে এই মহামারীটা কিন্তু একসাথে সব জায়গাতে ছড়ায় না।
যখন মহামারীটা একসাথে সব জায়গাতে ছড়ায় তখন কিন্তু এমার্জেন্সি চলে আসে। আমরা গত ১ বছর থেকে অলমোস্ট আমি আগে বলছি যে আমরা এমার্জেন্সি লকডাউনে ছিলাম অন অফ এর মাধ্যমে। যখন দেখা গেল যে না একটা অঞ্চলে একটা এলাকা এখন ভালো অবস্থানে আছে, সেই এলাকাকে মুক্ত করে দেওয়া হতো। যে এলাকাতে লোকজন বেশি এফেক্টেড সেই এলাকাকে লকডাউনের আওতায় নিয়ে আসা হতো। তখন দেশ কিন্তু অচল হয় না। আমাদের দেশে যদি এভাবে করা হতো আমার মনে হয় না যে দেশের প্রতিটি অঞ্চলের ভয়াবহ অবস্থা। জি ভাই, আপনি একটি চমৎকার একটি বিষয় আসলে তুলে ধরেছেন। আসলে এই বিষয়টি সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের গোড়ায় সমস্যা। আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হতে আমরা দেখেছি, কিন্তু আসলে আমাদের যে ব্যাপারে এই বিষয়ে যে কি পরিমাণ পরিকল্পনা হওয়া উচিত, কি করণীয়, এই বিষয়ে আসলে আমাদের যেটা দেখি যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে কারোই এ ধরনের কোনো পরিকল্পনা বা সঠিক বাস্তবসম্মত কোনো ব্যবস্থা বা উদ্যোগ আসলে এভাবে আমরা লক্ষ্য করিনি। আমরা যেটা লক্ষ্য করি যে আমাদের দেশেও যে বাংলাদেশেও যে প্রতিটি জেলায় যে সমানভাবে আক্রান্ত হচ্ছে বিষয়টি তা নয়। যে দেখেছি যে কয়েকটি জেলা, হয়তো কখনো শুনি যে চট্টগ্রামে বা এই ধরনের, কিন্তু অনেকগুলি জেলা কিন্তু ভালো আছে। তো আপনি যে বিষয়টি বলেছেন আসলে এই যে এটি একটি সুচিন্তিত একটি বিষয়, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে যারা চালিকা শক্তি রয়েছেন তাদের মধ্যে যাদের এই এই বিষয়টি ভাববার দায়িত্ব যাদের রয়েছে তারাই এই বিষয়টি মূলত ভাবছেন না বা ভাবার মতো তাদের ওই ধরনের ওই ধরনের যোগ্য আসলে আমাদের লোকজন নেই। বরং আমার কাছে মনে হচ্ছে যে এটাকে যে কোনো একটা পরিস্থিতিকে কিভাবে সুবিধা ভোগ করবে। আপনি গাড়িতে উঠেন বা দোকানে সবকিছু মূল্য বৃদ্ধি কিভাবে করা যাবে, দুর্যোগ আসলে মন্ত্রীরা কে কত ভাগ, অথবা যাদের হাতে বরাদ্দ আসবে নেতারা কত পার্সেন্ট, মানে ভাগাভাগির যে চিন্তা, তাদের মূলত এই চিন্তা, বাণিজ্যিক চিন্তাটা তাদের, আমার কাছে যেটা মনে হয় যে এই বিষয়টা বেশি মাথায় থেকে, বরং এই বিষয়টি কিভাবে সমাধান করা যাবে এই চিন্তাটি আসলে আমরা ওইভাবে লক্ষ্য করিনি তাদের কাছে আর কি, যে বিষয়টি। না, আমরা তা এও তো দেখতে পাই যে প্রণোদনা যেগুলা দেওয়া হয় সবচেয়ে বিগেস্ট যে প্রণোদনা দেওয়া হয় ওগুলা গার্মেন্টস সেক্টরে চলে যায়, কিন্তু জি গার্মেন্টস সেক্টর তো এফেক্টেড হচ্ছে না। গার্মেন্টসের না, তো তাদের ব্যবসা আমার আমার মনে হয় কোনো কন্টিনিউ হচ্ছে এবং আগের মতোই আছে, বরঞ্চ আরো জি ভালো অবশ্যই, অবস্থানে আছে। হ্যাঁ ভালোভাবে আছে তারা। হ্যাঁ, মানে তাহলে মূলত এফেক্টেড হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা খাত, বিশেষ করে যাদের ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান যাদের ছিল বেসরকারি, তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ থেকে শিক্ষকদের অবস্থা, যারা বাসায় হয়তো টিউশনি বা স্টুডেন্টদেরকে যারা পড়াতো তাদের অবস্থা, যারা শ্রমজীবী, যারা চাকরি, এদের অবস্থা। যেমন আজকের কথা যদি বলি ভাই, তাহলে যে আজকে গার্মেন্টস ফ্যাক্টরি খোলা, অফিস আদালত খোলা, কিন্তু লকডাউন। এতে কি হচ্ছে, অন্যদিক দিয়ে গাড়ি নাই এরা, অথচ এদের কিন্তু অফিস থেকে ছুটি দেওয়া হয়নি, অনেক বেশিরভাগ প্রতিষ্ঠানে ছুটি দেওয়া হয়নি। তো যারা 10 টাকার ভাড়া তারা 200 টাকা বা 100 200 টাকা 150 টাকা গুনে সেখানে যেতে হচ্ছে। তো এদের প্রথমত স্বাস্থ্য ঝুঁকিতে আছে, গাদাগাদি করে তারা যাচ্ছেনই, রিস্ক নিয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত তাদের যে কষ্টার্জিত যে অর্থ, এই অর্থটাও তারা খরচ করে ফেলছেন। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি যে আমাদের আসলে অত্যন্ত, অর্থাৎ প্রণোদনার কথা বলছি, আদৌ এই দেশের, আমাদের দেশে কবে আমাদের ওই পরিবেশটি গড়ে উঠবে যে আমাদের প্রণোদনা বলি, সরকারি সহায়তা বলি, যে সময়টি বন্টন হবে। মাসুমুল্লাহ ভাই একটি কথা বলেছেন যে উনি কাউকে দেখেন না, আমিও ভাই কাউকে দেখি নাই যে, হ্যাঁ আমি পেয়েছি, আমি এই ধরনের দেখেছি অনেককে, যে কার্ড একজনের কাছে 5 10টা 5টা, নিজের স্ত্রীর নামে একটা, নিজের নামে একটা, সন্তানের নামে, আমি এই ধরনের অনেক পেয়েছি ভাই। কিন্তু যারা আদৌ পাওয়ার যোগ্য, যারা সিরিয়ালে দাঁড়াতে পারে না, যারা পরিশ্রমী মানুষ বা যাদের মিনিমাম একটু আত্মসম্মান বোধ থাকে, পাওয়ার যোগ্য, এদেরকে একজনকে আমি দেখিনি যে তারা কোনো প্রকার সহায়তা প্রণোদনা তারা পেয়েছে। আমাদের আমাদের আমি আমি বলবো যেটা আমার আমার চোখে যেটা মনে হয়, জানি না আপনাদের হয়তো দ্বিমত হতে পারে। এখানে সমস্যাটা হচ্ছে প্রথমত মধ্যবিত্ত লোকদের। আমাদের মতো যারা মধ্যবিত্ত লোক, আপনারা কিন্তু ওই মধ্যবিত্তের তালিকায় আছেন। আপনারা না পারছেন আইন ভঙ্গ করতে, না পারছেন কারো কাছে যেতে। এই রাইট। এই সমস্যার ভিতরে মধ্যবিত্ত লোকরাই বেশি। গত লকডাউনে আমি অনেকে এরকমই দেখেছি যে সে ছিল হয়তো প্রাইভেট কোনো একটা অফিসের ম্যানেজার, প্রাইভেট অফিসটা যে কোনো অফিস হতে পারে, এই অফিসটা বন্ধ হওয়ার কারণে তার চাকরি চলে গেছে। সে কিন্তু তার গ্রামের বাজারে এসে ছানামুড়িও বিক্রি করছে, অথচ অনেকে রিক্সাও চালাইছে।
আর আরেকটি কথা আমি একটু যোগ করতে চাই, আতা ভাই, আমি একটি বিষয় যোগ করতে চাই। তাহলে যে আপনি যেটা বললেন যে গার্মেন্টস ক্ষেত্রে যে প্রণোদনার বিষয়টি, আসলে গার্মেন্টস ক্ষেত্রে প্রণোদনটা কারা পেয়েছেন? যারা পেয়েছেন তারা এস্টাবলিশড, অর্থাৎ বড় প্রতিষ্ঠান, বড় গার্মেন্ট যারা। কিন্তু ক্ষুদ্র গার্মেন্ট যারা, যাদের 100-200-300 এমপ্লয়ি, যারা একটু ছোট ক্ষুদ্র শিল্প, এরা কিন্তু কেউ কোনো প্রকার প্রণোদনা পেয়েছে বলে আমার জানা নাই। আপনি বরং এই প্রতিষ্ঠানগুলি সবচেয়ে আপনারা বেশি ইফেক্টেড। আপনারা শুনে শুনে অবাক হবেন। আমরা আসলে সবকিছু আইনের ভিতরে থাকে, এটা সত্যি, কিন্তু আইন যে কিভাবে আমাদের দেশে প্রয়োগ হয়। আমাদের ইংল্যান্ডের কথা বলি, ইংল্যান্ডে যে প্রণোদনা গুলা দেওয়া হয়, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে যে সাহায্য করা হচ্ছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো আপনার ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে মিডিয়াম ব্যবসায়ী পর্যন্ত। আর আমাদের দেশে উপর থেকে প্রণোদনা দেওয়া হচ্ছে। বড় ব্যবসায়ী যারা, তাদেরকে কিন্তু 10টা টাকাও সহযোগিতা করা হয় নাই। আমি অ্যামাউন্ট দিই যে মনে করেন 50,000 পাউন্ডের উপরে যারা আর্ন করতো প্রতি বছরে, তাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয় না ইংল্যান্ডে। কারণ তুমি তো প্রতিষ্ঠিত আগে থেকে। জি, যারা বিষয়টা ক্ষুদ্র আসলে এমনই। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, সে তো নিত আনে নিত খায়। জি, এই সহযোগিতা কিন্তু ইংল্যান্ড সরকার একদম ক্ষুদ্র ব্যবসায়ী থেকে মিডিয়াম ব্যবসায়ী পর্যন্ত করে গেছে, করে যাচ্ছে, আগামীতেও যাবে। একদম সেপ্টেম্বর পর্যন্ত এটা ডিক্লেয়ার করা আছে যে এদেরকে পাট করে প্রচুর সহযোগিতা করছে। মানে ওদের আমি যেটা বলবো আমার ভাষায়, যে তাদের ব্যবসা খোলার চেয়ে বন্ধ থাকা অনেক ভালো। জি, এটাই। কিন্তু আমাদের দেশের চিত্রটি হলো যে, আপনি একটু যাদের ছোট শিল্প, নরসিংদী বা গাজীপুরের আশপাশে যারা, এদের দেখেন, এদের অবস্থা বেশিরভাগ তালা লেগে ঝং পড়ে গেছে অলরেডি, যে এমন একটি অবস্থা, এবং ভিতরে তারা নানামুখী ঋণে জর্জরিত অবস্থা। কিন্তু যারা এস্টাবলিশড যে প্রতিষ্ঠানগুলো আছে, গার্মেন্টস ফ্যাক্টরি বলি, তারা আরো ভালো আছেন। হ্যাঁ, তাদের একবারে তারা খুব সুন্দরভাবে আছেন। কিন্তু ছোট ছোট উদ্যোক্তা যারা, আমাদের গণমাধ্যমের মালিক যারা আছেন, বা যারা সব ক্ষেত্রেই, যারা একটু নেতা না, বা এমন প্রতিষ্ঠান আছে যারা, এমনও আছে যে আমরা জানি যে এখন নেতা হওয়া আমাদের দেশে খুব সহজ। মেল ফ্যাক্টরি নাই, কিন্তু উনি গার্মেন্টস নেতা, বা এই ধরনের নেতা কিন্তু আমাদের দেশে অনেক আছে। তো সেক্ষেত্রে প্রতিটি সেক্টরেই যে যাদের প্রতিষ্ঠান না, যারা পাওয়ার যোগ্য না, তারা পেয়েছেন, এই ধরনের অহরহ রেকর্ড বা উদাহরণ রয়েছে। তো কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা যে আমাদের দুর্নীতি, এবং যেটি বলবো যে সমবন্টনের যে একটি অভাব, এবং এটি তদারকির যে অভাব, এটি মূলত আমাদের অন্যতম, মানে সবচেয়ে বেশি ভাবে আমি মনে করি যে ক্ষতির মধ্যে আমাদেরকে ফেলছে। জি, আতার রহমান ভাই। যে আমরা অত্যন্ত দুঃখিত, প্রিয়াঙ্কাকে আমরা আনমিউট করতে পারছি না, জানি না কোন কারণে, কি সমস্যা হচ্ছে। হ্যাঁ, মাসুদ ভাই বলেন। দেখতে পাচ্ছি, ওনাকে দেখতে পাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু উনি আনমিউট হতে পারছে না। আমি তো বারবার চেষ্টা করছি ওনাকে আনমিউট করার, কিন্তু উনি আনমিউট। হ্যাঁ, প্রিয়াঙ্কা, কি শুনতে পাচ্ছ? হ্যালো প্রিয়াঙ্কা, হয়ে গেল দেখা যায়। আচ্ছা, যাক, উনি যদি হ্যাঁ আনমিউট হয়, আবার মিউট হয়ে যায়। মাসুম ভাই বলেন আপনি। জি, আমি বইমেলা নিয়ে আবার একটু কথা বলবো। সেটা হচ্ছে যে এবছরের বইমেলাটা কিন্তু নির্ধারিত সময় না হলেও প্রকাশকরা ক্রমান্বয়ে, তো এবার যেমন বিস্তৃতি ছিল অনেক বেশি, বড় এরিয়া নিয়ে করা হয়েছে, এবং সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে আমি ছোটবেলা থেকে বইমেলায় যাই, প্রকাশক হিসেবে অংশগ্রহণ করেছি, অত বছর না, কিন্তু এর আগে পাঠক হিসাবে, ক্রেতা হিসাবে এভাবে ছোটবেলা থেকে যাওয়া আসা করি, কারণ আমি ঢাকায় থাকি প্রায় 30 বছরের কাছাকাছি। তো এবছর হলো সবচাইতে অত্যন্ত সৌন্দর্য বর্ধন করে এই মেলাটাকে সাজানো হয়েছে। আর সৌন্দর্য যে অত্যন্ত করতে গেলে অবশ্যই সেখানে খরচটাও সেরকম হয়েছে। বিশেষ করে যেগুলো প্যাভিলিয়ন, এই প্যাভিলিয়ন গুলো এর তো লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে এর পেছনে। সব মিলে এবছর আয়োজন ছিল ভালো, কিন্তু সমস্যার আসলে অন্ত নাই। তার মধ্যে হচ্ছে বড় সমস্যা তো হচ্ছে এটাই যে
এখন করোনাকালীন সময়ের জন্য এখন যেভাবে খোলা রাখা হয়েছে, এ দিয়ে আমরা কোনোভাবেই উপকৃত হব বলে আমি মনে করি না। কারণ এখানে তো আপনারা প্রকাশক যারা, আপনারা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদের তো প্রস্তুতি ছিল বিশাল। জি, আহ, বিশাল আহ, সেক্ষেত্রে এই- গভর্নমেন্ট অবশ্যই একটা ঘোষণা দিয়েছে যে আমরা প্রথমে যখন ভাড়ার টাকাটা পরিশোধ করতে গিয়েছি তখন বলছে যে পুরোটাই করে দেন, আর যদি সিদ্ধান্ত আসে তাহলে সেখান থেকে টাকা কর্তন করে মানে বাকি টাকা আর কি ফেরত দেওয়া হবে। তা আমরা ভাড়া হিসাবে সব পেড করেছি, এখন অপেক্ষায় আছি, যেহেতু মেলা ঠিক মতো চললো না, তো সেই হিসাবে হয়তো একটা অংশ আমরা ওখান থেকে ফেরত পেতে পারি। ভাড়া হয়তো কিন্তু আপনারা সব ফেরত পেলেন, কিন্তু আপনাদের যে বইগুলো প্রকাশ হচ্ছে এগুলোর পিছনে তো অনেক কষ্ট আছে। অনেক কষ্ট, মানে লক্ষ লক্ষ টাকা আমাদেরই, আর টোটাল হোল চিন্তা করলে তো কত কোটি টাকা সেই হিসাবে আমার জানা নেই, যে হ্যাঁ, হ্যাঁ। এরকম করে এর পিছনে ইনভেস্ট করা হয়েছে। তো সেখান থেকে প্রকাশকরা এবং লেখকদেরও প্রিয়াঙ্কা কি শোনা যাচ্ছে? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কি আপনাকে শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ও, আপনি ধন্যবাদ, অনেক সময় পরে আবার আমি আপনাদের সাথে অ্যাড হতে পেরেছি, কারণ আমার বুঝতে পারছিলাম না ওই আরেকটা মোবাইলে কি সমস্যা দেখা দিয়েছে। আমি আমাদের অতিথিদের সাথে সেভাবে সাক্ষাৎ করতে পারলাম না আজকে। তারপর আমার কিছু প্রশ্ন ছিল অতিথিদেরকে, যেটা আহ, এখন আমরা যে কোন কোন অতিথিদেরকে সামনে দেখতে পাচ্ছি। ভাই আমাদের আমাদের সবাইকে দেখান। আমাদের সাথে আছেন মাসুম বিল্লাহ ভাই, কিন্তু মাসুম বিল্লাহ ভাই আপনার আপনার এখানে নাম লেখা মাহমুদ হাসান। ও, এখানে আচ্ছা, আমরা আপনি মূলত আমাদেরকে সমস্ত অতিথিদেরকে কাইন্ডলি আমাকে একটু দেখান। হ্যাঁ, আমাদের মাসুম বিল্লাহ ভাই আছেন এখানে, কিন্তু ওনার নামটা একটু ডিফারেন্ট আছে, নাম লেখা মাহমুদ আচ্ছা, হাসান। সমস্যা এখানে নেই, একটা বিষয় ওগুলো আছে। সমস্যা হবে না, আপনি প্রতিটা পার্সনকে আবার নতুন করে দেখান একসাথে এক জুমে। আচ্ছা নেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সবাইকে, আমি আবার একসাথে দেখতে পাচ্ছি। মাহমুদুল হাসান ভাই, জি আপনি অনেক দূরে বসে আছেন, একটু কাছে চলে আসেন। জি আপা, ঠিক আছে, আসছি। একটু কাছে চলে আসেন, আপনার কথাটা আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না। মাহমুদুল হাসান জি। ভাই, আজকে আমরা জানি এই বই পরিবেশের মধ্যে আপনি একজন বিজনেসম্যান হওয়ার পরেও যে একজন সামাজিক কর্মী হিসেবে আছেন, মানবাধিকার কর্মী হিসেবে আছেন। মানবাধিকার কর্মী হিসেবে আমাদের দেশের জন্য এই লকডাউন পরিস্থিতিতে আমরা যে কথাগুলো শুনেছি এতক্ষণ, আমরা যে মাসুম বিল্লাহ সাহেবের সম্পর্কে ওনার কাছ থেকে শুনলাম, এবং আমরা এস রহমান রাসেলের কাছ থেকে যে কথাগুলো শুনলাম, সেখান থেকে আপনাকে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই লকডাউনের কারণে আমরা জানি যে গত একটি বছর যাবত লকডাউনের কারণে উৎপাদন বাংলাদেশে নেই বললেই চলে। হ্যাঁ, তারপরে আবার যে উৎপাদন ছিল বা সবার কাছে যে অর্থগুলো ছিল, সঞ্চিত অর্থ, হয়তো ভেবেছে যে কিছুদিন পর দেশের অবস্থা পরিবর্তন হবে, তখন আমরা আবার নতুন করে আমাদের ইনকামের দিকে চলে যেতে পারবো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আবার সেই লকডাউন চলে আসার কারণে, যে সামনে ঈদ আসতেছে, ঈদের সামনে বিজনেসম্যানদের একটা ব্যবসায়ীদের একটা বড় ব্যবসা করে থাকে, মানে বছরে একটা বিজনেস করে থাকে, যারা দোকানদার থেকে শুরু করে, দোকানদার কেন, এনি পার্সনরাই এই ঈদকে সামনে রেখে একটা বড় উৎসব মুখর পরিবেশে তারা পুরো বছরটার ইনকামটা করে নেয়। কিন্তু লকডাউনের কারণে, হঠাৎ লকডাউনের কারণে তাদের যে ইনকামটা বন্ধ হয়ে গেছে, তাহলে দেশের কি অবস্থা হবে বা জাতির কি অবস্থা হবে, এইখান থেকে আপনি যদি আমাকে একটু কিছু বলতেন। ধন্যবাদ ইউকি টিভি, ধন্যবাদ প্রিয়াঙ্কা আপা। বলো। আসলে আপনি যথার্থই বলেছেন যে আসলে আচ্ছা। অনেক সময় যে বুক ফাটে তো মুখ ফাটে না, শব্দটা এরকমই বলতে হয়। যে আসলে গত এক বছর আমরা যারা বিজনেস করি আমাদের উপর কি পরিমাণ স্টিম রোলার চলছে, আসলে এটা ভুক্তভোগী ছাড়া কাউকে বলার বিষয় না। হ্যাঁ, তো আপনাকে একটু আসলে বলি যে সেটা হচ্ছে যে আমরা যারা গার্মেন্টস বিজনেসের সাথে রিলেটেড, হ্যাঁ, দেশ এবং বিদেশ নিয়ে, আমাদের কিন্তু একটা কঠিন পরিস্থিতি এবং কঠিন একটা সময় পার করতে হচ্ছে। তো যে বিষয়টা আসলে আমরা ওইভাবে বলতে পারছি না কাউকে, আর বলেও যে অনেক লাভবান হচ্ছে এরকম না। আমাদের রয়েছে ফ্যাক্টরির যেরকম ঝামেলা রয়েছে,
এই সামনে এখন লকডাউন হয়ে গেল, আমরা সামনে 10 তারিখের মধ্যে আমাদের স্যালারি দিতে হবে, আমরা কিভাবে স্যালারি দিব সেই টেনশনে আছি। আমাদের অফিস রয়েছে, আমাদের স্টাফ রয়েছে, সবকিছু মিলে কঠিন একটা পরিস্থিতি আমাদের পার করতে হচ্ছে। যে এই সময় কি ভাইয়া, এই সময় কি আপনারা আপনাদের পূর্ণ স্যালারিটা দিয়ে থাকেন নাকি আংশিক, বা স্যালারি কি করে দিয়ে থাকেন? সাধারণত রেগুলার স্যালারি যেটা হয়ে থাকে সেটা কি রেগুলার পেজে দিয়ে থাকেন নাকি এটার মধ্যে কিছু মানে প্লাস মাইনাস করে থাকেন? না আপু, আমরা আসলে আমার প্রতিষ্ঠানের কথা আমি বলছি, যে এসটিটি ইন্টারন্যাশনাল আমার যে প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান থেকে এখনো পর্যন্ত সবকিছু রেগুলারই করতেছি এবং করার চেষ্টা করছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপনার মতো যদি প্রতিটা, আমরা যতটুকু জানি যে প্রতিটা স্যালারি শিট গুলো যেভাবে তৈরি করে থাকে, যে লকডাউনের কারণে যেহেতু ইনকাম হচ্ছে না, যেহেতু আমাদের ইনকামের রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেহেতু দেখা যায় অনেক সময় যে সেটাকে পার্সেন্টেজ করে দেয়, যেমন 60%, 70% স্যালারি দিয়ে থাকে, 30 বা 20 এভাবে কেটে কর্তন করা হয়, এরকম হয়ে থাকে। তখন কিন্তু কি দেশের তৈরি অবস্থার মধ্যে জিনিসপত্র সবকিছুর যেহেতু সরবরাহ কম থাকে এবং সবকিছুর দামও বৃদ্ধি থাকে, তো সেই সময় কিন্তু জনগণের প্রচুর সংকটের মধ্যে পড়ে যায় সব সব জায়গা থেকে। তো এরকম সংকট এক এক করে যাদের অর্থবিত্ত বেশি তাদের তো এইসবে ধরাছোঁয়ার বাহিরে, আর যারা নিম্নবিত্ত তাদেরকে বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে তাদের কিন্তু খাদ্যগুলো কিন্তু সংগ্রহ হয়ে যায় যে কোনো একটা ওয়েতে। কিন্তু যারা আছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত, তারা কিন্তু তাদের একটা শিডিউল থাকে যে তারা এই মাসে এইটা ইনকাম করবে, এরপরে এটা চলবে, ওই মাসে যেভাবে আসবে স্যালারি আসবে, বা তাদের নির্দিষ্ট কিছু অল্প অল্প ইনকাম যেটা তারা চলে যেতে পারে, যদি পৃথিবী রানিং অবস্থায় থাকে তাহলে তারা চলে যেতে পারে। কিন্তু যখন একটা বাধার সৃষ্টি হয় তখন কিন্তু তাদের জীবনযাত্রা অনেকটা থেমে যায়, না তারা কথা বলতে পারে, না তারা চলতে পারে, না তারা কোনো একটা পর্যায়ে যেতে পারে। তো এরকম পরিস্থিতির কারণে যেটা আজকে আমরা দেখতে পাইছি বাংলাদেশের পরিস্থিতি, যে পরিবহন গুলো বন্ধ, অন্যান্য পরিবহন গুলো চলতেছে, যাদের গাড়ি আছে তারা কিন্তু দিব্যি খুব অনায়াসে চলে যাচ্ছে, যে আজকে রাস্তাটা এত স্মুথলি চলে আসলাম যে সময়টা হলো না, গায়ে ঘাম ঝরলো না, একটু দেরি হলো না, খুব আনন্দ ফিল করছিল যাদের ব্যক্তিগত গাড়ি আছে, প্রাইভেট কার যাদের আছে। আর যাদের গণপরিবহন আছে, গণপরিবহনে চলতেছে, তারা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে, রিক্সার কাছে শরণাপন্ন হচ্ছে, 10 টাকার ভাড়া 20 টাকা দিতে হচ্ছে, গাড়ি পাচ্ছে না, পায়ে হেঁটে যাচ্ছে, শারীরিক মানসিক আর্থিক একটা কষ্টের মধ্যে তারা পড়তেছে। ঠিক ওই রকম আজকের পরিস্থিতির সাথে পুরো সমাজটাকে ওইভাবে নেওয়া যায়, যারা মধ্যবিত্ত, যাদের অন্যের উপর ডিপেন্ড করতে হয়, সেই নির্ভরশীল মানুষগুলোর অবস্থা কিন্তু এখন খুব শোচনীয় দিকে চলে যাচ্ছে বলে আমি মনে করি। আপনি কি বলেন এ ব্যাপারে? জি ধন্যবাদ আপা, আপনি আসলে যথার্থই বলেছেন এবং আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। এবং সেই সাথে সাথে আমাদের সাংবাদিক এস রহমান সাহেব যে কথা বলেছেন, হ্যাঁ উনিও যথার্থই বলেছেন যে এখন আসলে সবচেয়ে বড় কষ্টের মধ্যে পড়ে গিয়েছে বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা, হ্যাঁ তারা। তো আমি যেটা আমার বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে সরকারের কিছু সহযোগিতা, যারা ধনবান ব্যক্তিত্ব তাদের কিছু সহযোগিতা, এটা যেমন ধরেন খেটে খাওয়া মেহনতি মানুষ কম বেশি কিছু করে পাচ্ছে, কিন্তু যারা নিম্ন মধ্যবর্তী এবং মধ্যবর্তী, যেটা আমাদের সাংবাদিক সাহেব বলেছেন যে আসলে যারা মুখ ফুটে বলতে পারছে না, হ্যাঁ সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে তারা পড়ে গিয়েছে। জি ধন্যবাদ। আমরা আবার দেখতে পাচ্ছি যে আমাদের লেখা আছে যে 1 সপ্তাহ শিডিউল মধ্যে 1 সপ্তাহ লকডাউনের কারণে আমাদের সরকারভাবে ঘোষিত, যেটা 1 সপ্তাহ লকডাউনের কারণে শিফট অনুযায়ী শিল্প কারখানাগুলো চলবে, শিফট অনুযায়ী। তো শিফট অনুযায়ী শিল্প কারখানা যদি চলে থাকে তাহলে তারা সেই শিল্প কারখানায় যারা যাবে, যে শ্রমিক গুলা, তারা কি করে যাবে? গণপরিবহন তো বন্ধ। রাইট রাইট। এই প্রশ্নটা আমার মাসুম বিল্লাহ ভাইয়ের কাছে, প্রকাশক সাহেবের কাছে। গণপরিবহন যেহেতু বন্ধ,
আপনার যে প্রতিষ্ঠান আছে, আপনি যে এখন যেই একটা মেলার আয়োজন করেছেন, আমরা জানি বাংলাদেশে সব জায়গাতে ঘোষণা দেয়া হয়েছে 50 জনের বেশি সমাগম হলে সেই সমাগম ভেঙে দেয়া হবে সরকার ঘোষিত নীতিমালার মধ্যে। সীমিত আকারে বিয়ে শাদী যাই করেন না কেন সব সীমিত আকারে করবেন, কিন্তু 50-এর উপরে হতে পারবে না। তাহলে কি আপনাদের মেলাতে 50 জন ইয়ে যাবে, ক্রেতা বা 50 জন প্রকাশক থাকবে, আর অন্যান্য স্টলগুলো কি বন্ধ থাকবে? জনাব মাসুম বিল্লাহ সাহেব। জি, ধন্যবাদ প্রিয়াঙ্কা ম্যাডামকে। প্রশ্নটা ছিল যে এরকম এগুলো খোলা থাকলে যে এমপ্লয়ি যারা তারা কিভাবে যাওয়া আসা করবে, এটাই তো? জি, কিভাবে যাবে, এবং আমরা জানি যে 50 জনের বেশি কোনো জায়গায় সমাগম হতে পারবে না, সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে যে 50-এর বেশি কোনো জায়গায় লোক সমাগম হতে পারবে না। তাহলে কি আপনারা 50টি স্টল খুলে রাখবেন, নাকি 50 জন দর্শক বা 50 জন ক্রেতা বা 50 জন প্রকাশক আপনারা উপস্থিত থাকবেন? এরকম কি নীতিমালা আপনাদের বইমেলায় দেয়া হয়েছে? না, এরকম কোনো নীতিমালা তো দেওয়া হয় নাই। আসলে আমাদের দেশের বহু কিছুই চলে তো হচ্ছে নিয়মের মধ্যে চলে না। নিয়ম কোন জিনিস সেটাও তো জানি না। আমি মানে কি বলি তাও জানি না, কি বলতে চাই তাও জানি না, কি করতে চাই সেটাও জানি না, কি করা উচিত সেটাও জানি না। তো এইভাবেই তো আমাদের বেশিরভাগ বিষয়গুলো চলে। আর অনেক কথাই আছে যেটা মাহমুদুল হাসান ভাই বলছিলেন যে আসলে বুক ফাটে তো মুখ ফাটে না। এই কথাটার সাথেও আমি একমত। কারণ আমাদের অনেক কথা আছে যেগুলো আমরা ইচ্ছে করলে বলতে পারি না। আবার বলবো যে আমাদের সেই কথাগুলো শুনবে কে? শোনার পরে সেটার উপরে বাস্তবায়ন কে করবে? সেই জায়গাগুলো তো আমাদের গ্যাপ রয়ে গেছে, যেটা স্বীকার করতেই হবে। আপনারা না তো আছেন সব স্বাধীন বাংলাদেশে? জি ভাইয়া, আপনারা না আছেন স্বাধীন বাংলাদেশে, একটা হ্যাঁ, গণতন্ত্র। সুবর্ণ জয়ন্তীতে আপনারা আছেন, স্বাধীন বাংলাদেশে আছেন। এখন স্বাধীন বাংলাদেশে 50 বছর পদার্পণ করছে। তাহলে কেন আপনারা এত মুক্ত মনের মানুষ? আমরা জানি যে আপনারা মুক্তভাবে লিখতে পারেন, মুক্তভাবে বলতে পারেন, আপনারা বইয়ের আকারে আপনি মানে শ্রোতাদের মনে যেতে পারেন, আপনারা সাংবাদিকতা করে প্রতিটা সেকেন্ডে সবার মনের মধ্যে বিরাজ করতে পারেন। তাহলে আপনারা এই জিনিসগুলো কিভাবে ওভারকাম করবে? বাংলাদেশে আমরা তো শুনি বাংলাদেশের মানুষ একদম মুক্ত, একদম স্বাধীনভাবে কথা বলতে পারবেন। রাশেদ ভাই, ভাই আপনারা তো মুক্ত, স্বাধীন দেশের মানুষ, একদম স্বাধীনভাবে আপনাদের চলাফেরা কথা বলার গ্যারান্টি আছে। হ্যাঁ, একেবারে আমরা মুক্ত। শুধু তাই না, আমরা যোদ্ধার জাতি এবং স্বাধীন মানুষ, স্বাধীন দেশের মানুষ, নাগরিক। শুধু তাই নয় যে আমরা পরপর কয়েকটি যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই বিষয়টি আসলে আমরা আমাদের যে এত পরিমাণ স্বাধীনতা, এত পরিমাণ যুদ্ধ, এই রেকর্ড গুলো আমরা ভুলে যাই। যে যেমন আমরা যদি ধরে নেই যে ইতিপূর্বে আমরা ইংরেজ থেকে স্বাধীন হয়েছিলাম। রাসেল ভাইয়ের কথা প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই। আপনারা যে এত স্বাধীন, এত মুক্ত মনা, এত যুদ্ধ করে মনে বল নিয়ে, শক্তি নিয়ে, সাহস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, সেই জন্যই কি আমরা গত পরশুদিন একটা জিনিস দেখলাম যে তার ওয়াইফকে নিয়ে হোটেলে গেল, সেখানে সে কি স্বাধীন ছিল? না, এটা তো প্রিয়াঙ্কা আমরা কত স্বাধীন, চিন্তা করো। আমাদের প্রশাসন যে কাজ করবে এটা আমাদের দলীয় লোকজন করে এখন। হ্যাঁ, আসলে বিষয়টি আসলে এমনই হয়ে দাঁড়িয়েছে। আসলে ওই যে যেটা বললাম, সবার কাছে যার যেটা ইচ্ছা সেটা করবে, তাতে কোনো বাধা নেই, থাকবে না। না, এটি অবশ্যই তার একটি অধিকার, যে মানবাধিকারের যে বিষয়টি যদি বলে থাকি সেদিক থেকেই। আর আরেকটি বিষয় হলো, আসলে পৃথিবীতে এমন কোন একটি জাতি পাওয়া যাবে না যে যারা এতবার স্বাধীনতা অর্জন করেছে। তার মধ্যে আমি যদি চিন্তা করে দেখি যে আমরা ইংরেজ থেকে এর আগে আমরা স্বাধীনতা অর্জন করলাম, ইংরেজের পর থেকে আমরা ভারত থেকে আমরা স্বাধীনতা অর্জন করলাম, তারপরে আমরা পাকিস্তান থেকে আবার স্বাধীনতা অর্জন করলাম। হ্যাঁ, তো আবার ভাষার জন্য যুদ্ধ করলাম। আমরা এত স্বাধীন, প্রকৃত মুক্তগুলো বের করার চেষ্টা করলাম, তাই তো? আসলে এখানে একটি বিষয় রয়েছে যে এতবার স্বাধীনতা আমাদের অর্জন করতে হয় কেন? যে আমরা স্বাধীন অবশ্যই, কিন্তু আমরা বারবার কেন যেন
আস্তে আস্তে কেন যেন আমরা পরাধীনতার শৃঙ্খলে আমাদের অজান্তেই হোক যে কোনো ভাবে হোক, মানে জাস্ট আমাদের পরাধীনতার ডাইভারশনটা জাস্ট আমাদের স্টাইলটা জাস্ট মনে হচ্ছে যেন কোনোভাবে আমাদের চেঞ্জ হয়ে যায়। এই তো আসলে অনেক কথাই আসলে বলার আছে, কিন্তু অনেক কথা আবার বলা যায়ও না, আবার অনেক কিছু আমাদের বুঝে নিতে হয় আর কি। যে আসলে আমাদের মূলত একটু আগে আতা ভাই যে বিষয়টি বললেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাজ আসলে আহ, দলীয় যে বাহিনী বা কর্মী তারা করে থাকেন। তো সার্বিক বিষয় আসলে যে আমাদের গণতন্ত্রের যে চিত্রটি, স্বাধীনতার যে চিত্রটি, স্বাধীনতার মেন বিষয় তো আমাদের গণতন্ত্র ছিল, কিন্তু গণতন্ত্রের এখন আগে ছিল যে আহ, আহ, এখন গণতন্ত্রের স্লোগানও কিন্তু চেঞ্জ হয়েছে, যে উন্নয়নের গণতন্ত্র বলতে একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর কি। যে এখন আসলে অধিকার আমাদের যে এটা চেয়ে সবচেয়ে বেশি আমরা উন্নয়নটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। তো যার দরুন আসলে আমাদের স্বাধীনতার কেমন যেন একটা ডাইভার্সন হয়তো হয়েছে। আর আমাদের মধ্যে আসলে চাটুকারিতা মূলত এটি আসলে আরো পিছন থেকে আসলে আমাদের ইতিহাস যদি ঘাটা যায়, তাহলে হয়তো জানা যায় যে আমাদের বা বঙ্গবন্ধুর ভাষণও যে আমরা চাটার দল বিভিন্ন ধরনের আহ, উক্তি, বিভিন্ন ধরনের খেতাব কিন্তু আমাদের ইতিপূর্বে রয়েছে কিন্তু। তো এই কারণে আমাদের আসলে সব প্রতিটি সমাজেই বা ধন্যবাদ আমাদের রাফেল সমাজেও ভাইকে। আমি এখন প্রশ্ন করতেছি আমাদের প্রকাশক সাহেবকে। প্রকাশক সাহেবের কাছে একটি প্রশ্ন, আপনারা তো এখন স্বাধীন, সুবর্ণ জয়ন্তী পালন করছেন, আপনারা কিভাবে সুবর্ণ জয়ন্তী পালন করছেন একটু বলবেন কি? হ্যাঁ, আমরা 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 চলে যাচ্ছি মাসুম ভাইয়ের কাছে। মাসুম ভাই, আপনার আমরা আসছি রাসেল ভাইয়ের কাছে আসছি। মাসুম ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, ওই যেটা সুবর্ণ জয়ন্তীর কথা বললো প্রিয়াঙ্কা ম্যাডাম, এ ব্যাপারে আপনার মতামত এবং আপনার আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আমাদের সময় একদম শেষ। আপনার সমাপনী বক্তব্য, এবং অনেক ভালো লাগলো আপনাদের সাথে আজকে আমাদের প্রোগ্রাম করে অনেক কিছু জানলাম। আর আপনাদের মতো লোক থাকলে হয়তো আমাদের আরো ভালো হবে। আমরা অন্য একদিন আপনাদেরকে নিয়ে আসবো। প্লিজ আমাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করবেন। মাসুমিল্লাহ ভাই। আমার কাছে অনেক ভালো লেগেছে যে বাংলা অনলাইন টেলিভিশন যেটা দেখে আসছি। তো আপনাদের প্রোগ্রামগুলো অনেক মানসম্মত, অনেক সুন্দর, এবং এখানে যারা আসেন যারা বাংলাদেশের সব সর্বদিক থেকে, সেক্ষেত্রে আপনারা যারা পরিচালনা করছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই যে সুন্দর একটা চ্যানেল আপনাদের চালিয়ে এবং সময় দেশ মাসুম ভাই, আপনার নেটের অবস্থা খুবই নাজুক। আমরা চলে যাচ্ছি রাসেল ভাইয়ের কাছে। রাসেল ভাই, কিন্তু ভালো লাগলো আপনাদের সাথে আজকে প্রোগ্রাম করে, আর আপনার কিন্তু মূল্যবান কথা শুনলাম। আর সাংবাদিক হিসাবে হোক আর আপনি দেশের নাগরিক হোক, ওভারঅল সব মিলিয়ে আপনারা যে স্বাধীন আছেন এটা আমরা খুব ভালো করে জানি। দেশের জনগণ জানে যে কিভাবে মানুষ স্বাধীনতার ফল উপভোগ করছে। সুবর্ণ জয়ন্তী পালন করলো। আসলে সুবর্ণ জয়ন্তী ছিল সবার জন্য। প্রত্যেকটা নাগরিকের অধিকার ছিল এই সুবর্ণ জয়ন্তীটা পালন করা। কিন্তু আসলে হয়তো দুর্ভাগ্য আমরা অনেকের এই ভাগ্য হয় নাই, আমরা এটাতে পার্টিসিপেট করতে পারি নাই, আমাদেরকে এরকম অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় নাই। ইনশাল্লাহ যদি আগামীতে কোনো সুবর্ণ জয়ন্তী আসে, তাহলে হয়তো আমরা পার্টিসিপেট করতে পারবো। এই আশাই আমাদের সব সময়, আর এই আশাই বসে থাকি। জানি না আমাদের আশা কোন সময় আমরা এটা নতুন না, আমরা সব সময় দেখতে পাই যেই সরকার দেশে আসে, একটা দেশে যখন কেউ সরকার হয়, গভর্নমেন্ট হয়, কেউ প্রাইম মিনিস্টার হয়, কেউ প্রেসিডেন্ট হয়, সে কিন্তু প্রত্যেকটা মানুষের প্রাইম মিনিস্টার, সে কিন্তু প্রত্যেকটা জনগণের প্রেসিডেন্ট। কিন্তু আমাদের দেশের বেলায়, আমি বলবো আমাদের দেশের বেলায় এটা হলো ভিন্ন। কারণ আমাদের প্রাইম মিনিস্টার যদি কোনো জায়গায় যান, তাহলে শুধু উনি ইনভাইটেড হবেন দলীয় লোকজনের বাইরে কেউ এখানে আসতে পারবেন না। ওনাকে কেউ মালা দিয়ে গ্রহণ করতে পারবে না, কারো কথা শোনার কোনো অধিকার নাই। এটা দুর্ভাগ্য হলেও এটা সত্যি জিনিস।
আমরা প্রতিনিয়ত এটা দেখি। এটা কিন্তু হওয়া উচিত। আমরা যদি আমরা আমাদের পাশের দেশকে নিয়ে অনেক গর্ব করি। আমরা দেখলাম পাশের দেশের যদি প্রাইম মিনিস্টার ইংল্যান্ডে আসে, আমি হয়তো ইন্ডিয়াতে যাই না, ইন্ডিয়ার কথা বলবো না, কিন্তু পাশের দেশের যদি প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে আসে, তাহলে তারা করে কি আমাদের এখানে ওমলি স্টেডিয়াম করে একটা স্টেডিয়াম আছে খুবই বড়। এই স্টেডিয়ামে তারা প্রাইম মিনিস্টারের সাথে প্রোগ্রামের ব্যবস্থা করে, দল মত নির্বিশেষে সবাই তারা সেখানে যায়, তাদের প্রাইম মিনিস্টারকে স্বাগত জানায়, তাদের প্রাইম মিনিস্টারের বক্তব্য তারা শুনে, তারা মন ভরে তাদের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতে পারে। দুর্ভাগ্য হলেও সত্যি জিনিস, আমাদের প্রাইম মিনিস্টার যদি লন্ডনে আসেন, আমাদের কোনো অ্যাক্সেস থাকে না, শুধু দলীয় লোকজন ছাড়া উনি কারোর সাথে কোনো প্রোগ্রামে বসেন না, করেনও না, করার কোনো সুযোগও থাকে না। এটা হলো আমাদের দেশের অবস্থা, যদিও এটা সত্যি জিনিস, কিন্তু এটা আসলে আপনারা অনেকে খেয়াল করেন কিনা জানি না, কিন্তু এটা চলে আসছে 91 এর পর থেকে। আমরা যখন থেকে গণতন্ত্র ফিরে পেলাম তখন থেকে এই অবস্থাই বিরাজ করছে বাংলাদেশে। রাসেল ভাই। জি, আপনি যে বিষয়টি বলেছেন, তবে আসলে মূলত আমাদের প্রত্যাশা হলো যে অন্যান্য দেশের প্রাইম মিনিস্টারদের মতোই যে আমরা যাতে সবাইকে খুব মাননীয় পাই, এটি আসলে আমাদের প্রত্যাশা। কিন্তু আসলে আমরা যেটি লক্ষ্য করেছি যে এটি আসলে যে ধরনের হওয়ার কথা ছিল, আমাদের যে ধরনের প্রত্যাশিত যে গণতন্ত্র, স্বাধীনতা, আমরা যে বিষয়টি প্রত্যাশিত ছিল, আসলে ওই ধরনের আমরা পাচ্ছি না, হয়তো না, অনেকাংশে আমরা পাচ্ছি না। বরং আমরা দেখেছি যে গণতন্ত্র বলি, মানবাধিকার বলি, সেটি এক ধরনের ইজারা প্রথা যদি বলি, আমার মনে হয় ভুল হবে না। যে আসলে এখানে এমন একটা অবস্থা যে আমাদের জাতির জন্য এটি অত্যন্ত একটি, আমি বলবো যে একটা দুর্ভাগ্য, যে আমরা এখনো জাতির জনককে নিয়ে আমরা বিতর্কে জড়ি, এবং তাকে নিয়ে অন্য কেউ কোনো প্রোগ্রাম করতে পারে না, তার নাম অন্য কেউ নিতে পারে না। তা আসলে মূলত আমাদের এটি ছোট একটি মন মানসিকতার এই বিষয়। তবে একটি আমাদের পার্শ্ববর্তী দেশের একটি কথা বললেন, যে আমরা যেটি লক্ষ্য করেছি যে বর্তমান সে দেশে ক্ষমতায়, ভারতের ক্ষমতা হলো বিজেপি, কিন্তু মহাত্মা গান্ধী কিন্তু তাদের নেতা নয়, তিনি কংগ্রেসের নেতা। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে বিজেপি পাওয়ারে এসে সর্বপ্রথম তাদের একটি কর্মসূচি সম্ভবত হাতে নিয়েছে, যে স্বচ্ছ ভারত, যে সেখানে তারা মহাত্মা গান্ধী চশমাটিকে তারা ব্র্যান্ডিং এর আইকন বা লোগো হিসেবে তারা ব্যবহার করেছে। বা তারা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা সমাপনী কথা শুনবো হচ্ছে মাহমুদ ভাইয়ের কাছে। মাহমুদ ভাই বোধহয় আমাদের কাছে নাই। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী মহিবুর ভাই। মহিবুর ভাই কিছু বলেন। হ্যাঁ, মহিবুর ভাই আপনি কিছু বলেন। আপনি যেহেতু মহিবুর ভাই আজকে একবারই কথা বলেন নাই। মহিবুর ভাই, আপনার অপিনিয়ন কি? আপনি আমাদের সাথে, আপনি হচ্ছেন আমাদের সহকর্মী, আপনি আমাদেরকে সহযোগিতা করা উচিত ছিল, কিন্তু আপনি এটা না করে আপনি বসে বসে শুনছেন। ভালো কথা। মহিবুর ভাই শ্রোতার ভূমিকা ছিলেন, দর্শক শ্রোতা। আমাদের অন্য অতিথি থেকে আমরা খুঁজে সমাপনী বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। আমাদের অন্য অতিথি মহিবুর ভাইয়ের কাছে কিছু জানতে চাই। বলবে তো আমাদের তো যে অতিথি যারা মাসুম বিল্লাহ সহ আসলে আজকে ভালো ভালো অতিথি আসছে। মাসুম বিল্লাহ ভাই, আমি তাকে চিনি, সে অত্যন্ত ভালো মানুষ। তারা অতিথি যারা আছে তারা বলবে, আমরা শুনবো। আমরা তো প্রেজেন্টার হিসাবে আমরা 3 জন আছি, আমরা আর কি বলবো? আমরা বলবো মাসুম বিল্লাহ ভাই, রাসেল ভাই এবং মাহমুদুল ভাই, তারা বলবে। ইনশাআল্লাহ আমরা কোশ্চেন করব। ছিল। ধন্যবাদ মহিবুর ভাই, ধন্যবাদ। আমার অনেক কথা ছিল, ভাই বলেন। আমি বলতে পারিনি। হ্যাঁ মাসুম ভাই, এখন আপনার লাইন ক্লিয়ার আছে। জন্য আচ্ছা, আমি আসলে নেটের কারণে অনেক কথা বলতে পারিনি, আমার ইচ্ছে ছিল। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, শোনা যাচ্ছে, যে আমরা স্বাধীনতা ভাই মাহমুদ ভাইকে একটু ফ্লোর দেন।
না, মাহমুদ ভাই এখন লাইনে নাই উনি। মাহমুদ ভাই মনে হয় লাইনে নেই, চলে হ্যাঁ, মাহমুদ ভাই চলে ডিসকানেক্ট আছেন লাইনে সম্ভবত নাই। উনি। মাহমুদ ভাই হচ্ছে ওই মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছে, এই জন্য উনি লাইনে নাই আর কি। বুঝতে পারছেন? ম্যাডাম মাসুম বুঝতে ভাই আমরা পারছেন? মাসুম ভাই আমরা অত্যন্ত দুঃখিত, আপনার লাইনটা এখনো ঠিক হয় নাই। আমরা রাসেল ভাই আপনি আমাদেরকে একটু সাহায্য করতে পারেন। আমি বিদায় নিচ্ছি। পরম রাসেল ভাই আপনি একটু সাহায্য করতে পারেন, আপনার লাইনটা ক্লিয়ার আছে। রাসেল ভাই, আমরাও আপনার কাছে অত্যন্ত দুঃখিত, কারণ আপনার হ্যাঁ কথাবার্তা রাসেল ভাই আপনি হেল্প করতে পারেন তাদেরকে একটু, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটু দিতে পারেন। যে বিষয়টি আসলে, জি, যে বিষয়টি তা হলো যে ইউকে বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ, এই টিভিটি যারা উদ্যোক্তা আছেন, যে আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে যে চমৎকার একটি আয়োজন, আসলে আমাদের এত দূর দূর থেকে একসাথে মনে হয় যেন আমরা একসাথেই বসে এবং জাতীয় জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা, এবং অ্যাটলিস্ট আমাদের মনের কথা, জাতির কতটুকু উপকার মাহমুদ ভাই, আসবে তা জানি না, তবে উপকার মাহমুদ আসা ভাইকে উচিত। একটু ফ্লোর দেন। তো তবে ও হ্যাঁ, মাহমুদ ভাই মাহমুদ ভাই নাই। সম্ভবত নাই, ওনার মোবাইল মনে হয় মাহমুদ বন্ধ। ভাইকে একটু দেন। না, মাহমুদ ভাই নাই, মাহমুদ ভাই নাই। আমি অত্যন্ত দুঃখিত, আমাদের সাথে অনেক মাহমুদ ভাই সম্ভবত মোবাইল মোবাইলের বন্ধ চার্জ তার। ফুরিয়ে গিয়েছে, আমাদেরকে অনেক কমেন্ট করেছিলেন, কমেন্ট গুলো পড়তে পারলাম না তার আজকে, মোবাইল বন্ধ। দুঃখিত। হ্যাঁ একটা মাহমুদ সাহেব বলেন। আমিও বিদায় দুই এগারো নিচ্ছি। দুই তিনটা কমেন্টস আমিও করেন। বিদায় আচ্ছা, নিচ্ছি। আমিও বিদায় নিচ্ছি, যেহেতু কথা শোনা। প্রিয়াঙ্কা কমেন্ট গুলা কি বলবেন আপনি? দুই একটা comment- আজকে আমাদের কমেন্ট করার সময় নেই, আমরা আজকে যথেষ্ট সময় পার করে ফেলেছি, আমাদের প্রায় 1 ঘন্টা 26 মিনিট হ্যাঁ, হয়ে গেছে। আমি আমরা দেড় ঘন্টা এখানেই বিদায় নিতে হবে, কারণ নেট সমস্যা আমাদের বাংলাদেশে এখন খুব বেশি বেশি করতেছে, যার ফলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কথাগুলো বলতে পারছি না এবং নির্দিষ্ট আরো সময় প্রশ্নগুলো আছে, বলতে পারছি না আমাদের দুই তিনটা অতিথিদের comment মাঝে। করেন। আমরা তিনটা জানি যে এখন আচ্ছা, করোনা এক ভাইরাস মিনিটের এত ভিতরে আমি বেশি কমেন্ট গুলো পড়ে ভয়াবহতা নিই। আমাদের ধারণ সাথে করেছে, আছেন বাংলাদেশের আব্দুল্লাহ, প্রত্যেকটা আচ্ছা, পার্সনকে তাদের সচেতনতার সাথে সামনে এগিয়ে যেতে হবে। আমরা চাচ্ছি যে সবাই তাদের মোবাইল ভাই, অপশনে দুই যে তিনটা comment করেন। রেজিস্ট্রেশন করে তাদের নির্দিষ্ট ভ্যাকসিনটা নিয়ে নেক এবং 1 মাস পরে তারা আবার তাদের নির্দিষ্ট ভ্যাকসিনটা নিয়ে নিবে। এবং আমরা চাই যে প্রত্যেকটা বাংলাদেশ কেন, বিশ্বের প্রতিটা মানুষ তাদের ভ্যাকসিন গুলো নিয়ে নিবে এবং তারা তাদের নির্দিষ্ট ভাবে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করবে, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে এবং করোনা থেকে সবাই সুরক্ষিত থাকবে। এই আশায় আমরা ব্যক্ত করতেছি আজকে। আরো আমরা এক মিনিট, পরবর্তীতে প্রিয়াঙ্কা, এক মিনিট, আমি কিছুটা কমেন্ট পড়ে নেই, নতুবা আমাদের দর্শকে আমাদের মূল চাবিকাঠি। আমাদের একটা কমেন্ট করছেন মোহাম্মদ আব্দুল্লাহ আতাউর ভাই, প্রিয়াঙ্কা আপু আশা করি এই মহামারীতে পরিস্থিতি ভালো আছেন। আবার বলছেন নেট সমস্যা, আমাদের সাথে মোহাম্মদ উদ্দিন আছেন, দেখতেছেন জিয়ার ভাই আছেন। ধন্যবাদ আতাউর ভাই, প্রিয়াঙ্কা আপু আশা করি মহামারীতে পরিস্থিতি ভালো আছেন। জয়নাল আবদিন দেখছেন, তারপরে আলমগীর ভাই দেখছেন, খুরশেদ আলম দেখছেন, রাজা চৌধুরী, সীমানা আমির, প্রোগ্রামটা খুব সুন্দর হচ্ছে, জাকির হোসেন রহমান, বদরুর রহমান মিদা, আবার বলতে আবু সাইদ স্বপন, আসমল হোসেন, আশরাফুল বাবুল, মোহাম্মদ নুরুল, জয়নাল আবদিন, রক্ত কথা নাকি ওনা পড়া যাচ্ছে না। লন্ডনের খবর কি? আপনি বাই না বোন জানি না, লন্ডনের খবর মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। আমাদের বুলবুল ভাই দেখছেন, বুলবুল ভাই, তারপরে মাঝের উদ্দিন আক্তার। আমি শুধু আপনাদের নামগুলো পড়ে নিচ্ছি, অনেকের কমেন্ট আছে, কমেন্ট গুলোর সময় নাই। লক্ষ্মীপুর জেলা জাতীয় শ্রমিক পার্টি জাতীয় পার্টির নির্বাচনে অনিয়মের কারণে মহাসচিবকে বলছে আমি প্রেসিডিয়াম সদস্যের মিটিং এ কল করে সিদ্ধান্ত নিব। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য, এবং আগামীতে আপনাদের কমেন্ট গুলা আমরা পড়ে নেওয়ার জন্য চেষ্টা করব আগে থেকে। আজকে আমাদের নেটের প্রবলেমেও অনেকটা অসুবিধা হয়েছে, আমরা মাসুম বিল্লাহ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শোনার ছিল, আসলে ঠিক মতো শুনতে পারি নাই, এটা আমরা মিস করছি। ইনশাল্লাহ আগামীতে আমরা মাসুম ভাইকে নিয়ে আসবো, এবং সবচেয়ে ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে, তার মধ্যে রাসেল ভাইয়ের কথা অত্যন্ত পরিষ্কার ছিল।
আপনার নেট অনেক ভালো ছিল, আপনাকে খুবই পরিষ্কার শোনা যাচ্ছে। আপনার কাছ থেকে আরো শুনতাম আমরা, যদি আমাদের কাছে টাইম থাকতো ইনশাল্লাহ। অগ্রিম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যদি কোনো একদিন আপনাকে ডাকি ইনশাল্লাহ, আমরা আশা করি আপনি সাড়া দিয়ে আসবেন, আমাদেরকে সময় দিবেন কষ্ট করে হলেও। খুব ভালো লাগলো। প্রিয়াঙ্কা আপা, আপনি শেষ করেন। জি, অসংখ্য ধন্যবাদ দাতা ভাই, ইউকে বাংলা টিভিকে, প্রিয়াঙ্কা আপুকে অসংখ্য ধন্যবাদ। আশা করব পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা এবং ইউকে বাংলা টিভির জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয়াঙ্কা আপা, ধন্যবাদ আমাদের প্রত্যেকটা অতিথি থেকে। আজকে আমাদের অতিথিরা দারুণ সব কথা ওনাদের কাছ থেকে আমরা শুনেছে দেশ এবং জাতি ওনাদের কথা শুনে উপকৃত হবে এই আশাই করছি। এই আশায় ব্যক্ত করে আমরা পরবর্তীতে নতুন সাজে নতুন ধারায় সময় কথায় আগামীতে কোনো নতুন অতিথিদেরকে নিয়ে আমাদের সময় কথা সাজানো হবে। এবং ইউকে বাংলা অনলাইন টিভিতে সবাই চোখ রাখুন এবং দেখতে থাকুন ইউকে বাংলা অনলাইন টিভিতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে এখানে আমরা আমাদের বিদায় নিলাম। আগামীর অপেক্ষায় আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে আমাদের ইউকে বাংলা অনলাইন টিভি সময় কথা অনুষ্ঠানে। সময় কথা সবসময় মানুষের কথা বলে, দেশের কথা বলে, জাতির কথা বলে, জনগণের কথা বলে। সময় কথা সম্ভাবনার কথা বলে, সময় কথা আগামীর কথা বলে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা বাংলাদেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি জেসমিন নূর প্রিয়াঙ্কা। আমার নাম্বারটা আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 01784289241। আমি আবারও বলছি 0178428